এমন বজ্জাত ডেভিল মার্কা ভয় না রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতে পারিস না? তোর তো হবু বর, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা, রাক্ষসী মেয়ে কোথাকার। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আচমকা মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক করলো কাব্য। আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেত। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী মুটে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার কাছে টোকা দিল। কাব্য জানালার কাজ একটু নামিয়ে বলল, আই এম সরি, আসলে। সরি মাই ফুট, গাড়ি থেকে নামেন। হোয়াট? আবার হোয়াট বলছেন? চোখে কি কাঠের চশমা লাগিয়ে গাড়ি চালান নাকি? আর একটু হলেই তো বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাচ্চাটা যেহেতু আপনার, তাকে দেখে রাখার দায়িত্বটা আপনার। যেভাবে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছেন, যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার বাচ্চা মানে? মানে বাচ্চাটা কি আপনার রিলেটিভ না? অবশ্য না। তাহলে মাঝ রাস্তায় এভাবে ঝামেলা করছেন কেন? আপনি রাস্তায় একটা নিরীহ বাচ্চার ক্ষতি করবেন আর আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আছে। লিসেন। রাখেন আপনার ইংরেজি, বাংলায় কথা বলতে পারে না? বাংলায় মূর্খ নাকি? হোয়াট রাবিশ! বাংলায় আবার মূর্খ হয় কিভাবে? আর ইউ লস্ট অফ ইউর মাইন্ড? আপনার মতো মূর্খকে মূর্খ না বলে কি অমূর্খ বলবো নাকি? লিসেন মিস ইনসেন। আপনার সাহস হলো কি করে আমাকে মাথা খারাপ বলার? ও গড, কোন পাগলের পাল্লায় পড়লাম? একে তো রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাতে পারে না, আবার অন্যকে পাগল বলেন। অপদার্থ মানুষ কোথাকার। তানিশা রেগে চলে যেতে লাগলো। আজ পর্যন্ত কাব্যর সাথে কেউ চোখ তুলে কথা বলেনি। আর মেয়েটার সাহস হলো কিভাবে কাব্যর সাথে এইভাবে কথা বলার? কাব্য পেছন থেকেই ডাকলো, এই মেয়ে শোনো। তানিশা পেছন ফিরে তাকালো। অপরিচিত কেউ তুমি করে বললে তানিশা এটা মোটেও সহ্য করে না। কাব্যর দিকে এগিয়ে এসে বলল, অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই। এতটুকু কমন সেন্স নেই আপনার? আমাকে কমন সেন্স শেখাচ্ছ? ডু ইউ নো হু আই এম? হ্যাঁ, শেখাচ্ছি। আপনি জানেন আমি কার হবু মিসেস? হোয়াট ননসেন্স! কাব্য রাগী চোখে নীলার দিকে তাকিয়ে আছে, আর নীলা তানিশার দিকে। তানিশা, হচ্ছে এটা কি? কে আবার হবে? তোর বিয়ে ঠিক হয়ে গেল, আমাদের একবার জানালেও না। আরে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। হবে মানে? দেখ, প্রিন্সিপাল আঙ্কেলকে তো অনেক আগে পটিয়ে ফেলেছি, এখন তো ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলবো, শেষ। তুই পাগল হয়ে গেলি নাকি? কি আবুল তাবুল বকছিস? আমি ঠিক বলছি। দেখছিস না, রাস্তা থেকে উঠে এসে যে কেউ আমাকে কলেজ থেকে বের করার ধমকি দিচ্ছে। তার চেয়ে বরং আমি প্রিন্সিপালের ছেলেকে পটিয়ে বিয়ে করে কলেজের মালিক হয়ে যাই, তারপর দেখবো কোন কালো কুমিরের সাহস আমাকে ধমক দেবে। তুই জানিস প্রিন্সিপাল স্যারের ছেলে কে? নীলা, ওয়েট এ মিনিট। ভাইয়া, আসলে তানিশা জানে না যে। জাস্ট শাট আপ। এটা কলেজ। এখানে না আমি আপনার ভাই, না আপনি আমার বোন। ডু ইউ গেট ইট? ইয়েস স্যার। কাব্যর ধমকের সাথে সবাই কেঁপে উঠল। কারো আর বুঝতে বাকি রইল না এটা নীলার ভাই, কলেজের নতুন টিচার, আর প্রিন্সিপালের ছেলে, যাকে তানিশা পিটানোর কথা বলেছিল। তানিশার এবার যায় যায় অবস্থা, কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আপনি মিস তানিশা, রাইট? কি যেন বলছিলেন? কাইন্ডলি আর একবার বলবেন? না মানে স্যার। কি বলবেন খুঁজে পাচ্ছেন না, তাই তো? ওকে ফাইন, আপনার হবু বরের নাম বলেন। তানিশার এবার কান্না করার মতো অবস্থা। কাব্য তানিশার দিকে ব্রু কুচকে তাকিয়ে থেকে আবার বলল, ওকে, আপনার হবু বর সম্পর্কে আমি আপনাকে বলছি। নাম নাহিল মাহমুদ কাব্য, এজ 25 ইয়ার, হাইট 6 ফিট, ওয়েল বডি ফিটনেস। স্টাডি শেষ করে গত সপ্তাহ লন্ডন থেকে দেশে ফিরেছে। নিজের যোগ্যতায় তার বাবার প্রাইভেট কলেজে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। ওয়েল, আপনার মতো পিচ্ছি একটা মেয়ে যার হাইট 5 ফিট 3 ইঞ্চি, এজ 60 ইয়ার, সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আপনার কি মনে হচ্ছে না আপনার আর আপনার হবু বরের মধ্যে পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? সবাই কাব্যর দিকে হা করে তাকিয়ে আছে। তানিশা এতক্ষণ কাব্যর দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো, ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, ফর্সা গায়ের রং,
কথা বলার স্টাইল সব মিলিয়ে পুরাই হিরো। এক কথায় যে কোনো মেয়ের ক্রাশ। তানিশা ভাবছে সারা জীবন চেষ্টা করলেও এই ডেভিলকে পটানো যাবে না, তাই ব্যর্থ চেষ্টা না করাই ভালো। এখন তার কলেজ লাইফ বাঁচানোটা জরুরি। আসলে স্যার হয়েছে কি, একটু আগে যে ছেলেটা কলেজ থেকে বের হয়ে গেছে তার সাথে অনেক আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়েলি? হুম। তো আমাকে পটাবেন না? স্যার আপনার মতো ডেভিল টিচারকে পটাতে যাব কেন? হোয়াট ডু ইউ মিন? আমি ডেভিল? না মানে স্যার ভুল হয়ে গেছে। এই কলেজের কোনো ডিসিপ্লিন নেই, এমন ইনসেন, ইলিটারেট, অফ আনসাউন্ড মাইন্ড এই স্টুডেন্ট কিভাবে এই কলেজে থাকে সেটাই দেখবো। স্যার প্লিজ শোনেন। কাব্য রেগে অফিস কক্ষে চলে গেল। তানিশা রেগে পেছন ফিরে নীলার দিকে তাকালো। ওই বজ্জাত মেয়ে, আগে বলতে পারলি না কেন? এই বজ্জাত ডেভিল তোর ভাই? আমাকে বলার সুযোগ দিলে কই? নীলা, তোর ভাইকে দেখে তো আমি পুরাই ফিদা। তোর লুচুগিরি আমি বের করব। আফ্রিকান গন্ডারের গলায় যখন তোকে ঝুলিয়ে দিব তখন বুঝবি। সারাক্ষণ শুধু গন্ডারের মুখ দেখবি আর তার সাথে রোম্যান্স করবি। তোর সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? সমস্যা আমার জীবন নিয়ে টানাটানি, আর তুই আসলে এখন ফিদা হতে। এই তোরা চুপ কর, আমি দেখি কিছু করতে পারি কিনা। নীলা বোন আমার, তুই আমাকে বাঁচা। এখন যদি এই কলেজে থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি শেষ। এমনি মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। হয়েছে, আর ড্রামা করতে হবে না। বিপদে পড়লে বোন, আর না হয় বজ্জাত মেয়ে। এখন চল অফিস কক্ষে গিয়ে দেখি ভাইয়া বাবার সাথে কি কথা বলছে। চল। নীলা তানিশা দুজনে অফিস কক্ষের বাহিরে দাঁড়িয়ে আছে। ভেতরে কাব্য তার বাবার সাথে কথা বলছে। কাব্য, এটা আপনার বাড়ি না, এটা আমার কলেজ, আর এখানে আমার ডিসিপ্লিন চলবে। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমার কলেজের কোনো স্টুডেন্টকে আমি বের করছি না। বাট স্যার, আমার কথা শেষ। আপনি এখন আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। ওকে। কাব্য অফিস কক্ষ থেকে বের হতেই তার বাবা হাফ ছেড়ে বাঁচল, কারণ বাসায় তার বাবা তাকে অনেক ভয় পায়। কাব্য রুম থেকে বেরিয়ে দেখে নীলা আর তানিশা বাহিরে দাঁড়িয়ে আছে। কাব্য রাগে মুডে দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই প্রিন্সিপাল স্যার দুজনকে ভেতরে ডাকলো। তানিশা, মা তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ এই কলেজ থেকে বের করতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল, আসলে আমি জানতাম না যে এটাই আমাদের নতুন টিচার। আমি তোকে খুব ভালো করে চিনি, তবে ওর হাত থেকে বেঁচে থাকিস। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, ব্যাটা একটু বেশি রাগী টাইপের। এতক্ষণ কাব্য বাহিরে দাঁড়িয়ে সব শুনছে আর ভাবছে নিজের ছেলের জন্য ডিসিপ্লিন, আর সাধারণ স্টুডেন্টের জন্য কোনো ডিসিপ্লিন নেই। হোয়াট দ্য হেল! প্রিন্সিপাল স্যার কাব্যকে ক্লাসে নিয়ে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিল। কাব্য তানিশার ক্লাসের ইংলিশ টিচার। কপাল পুড়লে যা হয় আর কি। ক্লাস শুরু হয়ে গেছে। কাব্য অধীর আগ্রহ নিয়ে তার প্রথম ক্লাস করাচ্ছে। স্যার কি সবসময় এমন রাগি মুডে থাকে? এখন চুপ থাক, না হয় তোর 12টা বাজবে। আমিও বাজাতে জানি। আচ্ছা, তো কিভাবে বাজাবি শুনি? এমন বজ্জাতের হাড্ডি যদি আমার ঘরে থাকতো তাহলে তোকে দেখাতাম কিভাবে বাজাতে হয়। এই তোদের বাজানো শেষ হলে চুপ থাক, আর স্যারকে একটু দেখতে দে। তুই এখান থেকে ওঠ। কেন? তোর মতো লুচু মেয়ের আমাদের মাঝে জায়গা নেই। আহারে ভালো মানুষ, তোরা দুজনেই ওঠ। তোদের জন্য এখন আমার 12টা বাজবে। মানে আমি আবার কি করলাম? কি করেছেন জানেন না? ক্লাসে অ্যাটেন্ড না করে বকবক করছেন। তিনজনে হা করে কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য এতক্ষণ তাদের কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছিল। তানিশা উঠে দাঁড়িয়ে বলল, স্যার ঋতু বলছিল আপনাকে নাকি পছন্দ করে, আমি কিছু বলিনি। তানিশার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে দিল। কাব্যর রাগ চরমে উঠে গেল। সাথে সাথে তিনজনকে ক্লাসের সামনে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। তিনজনে কান ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যেখানে নীলার ভাই হয়ে নীলাকে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে? এটা ভেবে সবাই চুপচাপ ক্লাসে মন দিল। কিন্তু তানিশার ননস্টপ বকবক বন্ধ নেই। নীলাকে ফিসফিস করে বলতে লাগলো, এমন বজ্জাত ডেভিল মার্কা ভয় না রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতে পারিস না? তোর তো হবু বর, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা, রাক্ষসী মেয়ে কোথাকার। দাঁড়া, অনেক সহ্য করেছি, আর না, আজকেই কিমা বানিয়ে খাবো। হ্যাঁ রে, এমন স্যারকে কিমা বানিয়ে খাওয়া দরকার।
এতগুলো স্টুডেন্টদের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোর মতো শাকচুন্নির আবার সম্মান আছে? তানিশা, তুই কি 2 মিনিট চুপ থাকতে পারিস না? চুপ থাকলে যদি তোরা মনে করিস আমি বোবা? আমরা খুব ভালো করে জানি তুই কথা বলতে পারিস। দয়া করে এবার অন্তত চুপ থাক। আরে চুপ থাকবো কিভাবে? মুখের ভেতরে কিলবিল করে তো। কি কিলবিল করে? পোকা কিলবিল করে, পোকা হয়েছে। মুখে পোকার কথা শুনে ঋতু তানিশা দুজনে ক্লাসে বমি করার অবস্থা। পুরো ক্লাসের স্টুডেন্ট হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য এগিয়ে এসে বলল, হোয়াটস ইউর ট্রাবল? স্যার, নীলা বলেছে তানিশার মুখে নাকি পোকা কিলবিল করছে। হোয়াট রাবিশ! ওই বজ্জাত মেয়ে, আমার মুখে পোকা না, কথা কিলবিল করে, বুঝলি? ইউ 3 idiots, জাস্ট গেট আউট অফ মাই ক্লাস। কাব্যর প্রচন্ড রেগে ধমক দিয়ে তিনজনকে ক্লাস থেকে বের করে দিল। কলেজ ছুটি হবার আগে তিনজনকে শাস্তি স্বরূপ 3 অধ্যায় পড়া দিয়েছে, যেগুলো কালকের মধ্যে চাই। কারো মাথায় বাস পড়ুক আর না পড়ুক, তানিশার মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। 1 সপ্তাহ যদি একটানা পড়ার টেবিলে বসে থাকে তবুও 1 অধ্যায় শেষ করতে পারবে না, তাহলে একদিনের মধ্যে 3 অধ্যায় কিভাবে শেষ করবে? বাসায় বসে অনেকক্ষণ প্ল্যানিং করলো কিভাবে কালকের পড়া থেকে বাঁচা যায়। একটা আইডিয়া পেয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কাব্য ল্যাপটপে কাজ করছিল। নীলা দরজার ওপাশ থেকে নক করলো। ভাইয়া আসবো? হুম। ভাইয়া, আসলে আমি তানিশার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। কালকে থেকে যেন ওই মেয়ের ধারে কাছে তোকে না দেখি। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তানিশা অনেক ভালো মেয়ে, ওর জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি। সেদিন যদি ও না থাকতো। বেরিয়ে যা আমার রুম থেকে। ওই মেয়ের সম্পর্কে আর একটা কথা আমি শুনতে চাই না। নীলা মন খারাপ করে কাব্যর রুমের বাইরে দাঁড়িয়ে রইল। নীলার রুমের পরের রুমটাই কাব্যর। তানিশা বাড়িতে ঢুকি সিঁড়ি বেয়ে উপরে উঠে নীলাকে বলল, নীলা, অ্যানাকোন্ডাটা বাসায় আছে? নীলা কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য ওর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে তানিশার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করলো। কাব্য রুমের ভেতর থেকে বলল, ওকে ডাক, আসতে বল। নীলা কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য আগুনের দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, ওকে ডাকতে বলছি। তানিশা, একটু দাঁড়া। কি হয়েছে? ওকে জিজ্ঞাসা কর অ্যানাকোন্ডাটা কে। না মানে অ্যানাকোন্ডাটা কে? কে আবার? তোর ওই মুখ পোড়া হনুমান, কালো কুমির, লাল বাদর, বজ্জাত ডেভিল ভাইয়াটা। আজকে এই গন্ডাটার একটা ব্যবস্থা করার জন্য এসছি। এই দেখ, সব প্ল্যানিং হয়ে গেছে। কাব্য রুমের দরজার সামনে এগিয়ে এসে হাতে একটা কৌটা দেখিয়ে, নীলার তো অবস্থা খারাপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি রে, তোর অবস্থা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা যা, চিন্তা করিস না, তোর ভাইকে আমি প্রাণে মারবো না। আমি ওই বজ্জাটার মতো ডেভিল না। দেখছি একদিন আমাদের কি অবস্থা করেছে। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা থেকে ইচ্ছে তো করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দিই। এখন শুধু কালকে যাতে কলেজে না যেতে পারে ওগানটাটার সেই ব্যবস্থা করতে হবে। তো কি ব্যবস্থা করবে? কাব্য রুম থেকে বেরিয়ে এসে তানিশার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। তানিশা বেঘরে নীলার সাথে বলতে লাগলো, এখান থেকে মাত্র 4টা ঔষধ, আর তোর ভাই 4 দিনের জন্য বিছানায়। কি শান্তি! এগুলো কিসের ঔষধ? দিস ইজ ঘুমের ঔষধ। বলেই তানিশা পাশ ফিরিয়ে তাকিয়ে দেখে কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা কাঁপা কাঁপা গলায় বলল, আই মিন বারবিটাল। তুমি আমার বাড়িতে এসে আমাকে মারার প্ল্যান করছো? তোমার এত বড় স্পর্ধা! কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এত বড় মেয়েকে এভাবে দৌড়াতে দেখে কাব্য ও নীলা বোকার মতো তাকিয়ে রইল। দেখেন স্যার, এটা আপনার কলেজ না, না আমি আপনার স্টুডেন্ট, না আপনি আমার টিচার। আমি এই বাড়ির মেহমান, আর মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই, এটা জানেন না? তুমি আমাকে ভদ্রতা শিখাচ্ছ? স্যার, একদম নিচে নামবেন না। এই, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছে নেই। মানে? এই ডেভিলের কোনো বিশ্বাস নেই, যদি আমাকে এগুলো খাইয়ে মেরে ফেলে। নীলা, এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। আমি আর এক মুহূর্ত এই মেয়েকে সহ্য করতে পারছি না। ভাইয়া প্লিজ। কাব্য রেগে তার রুমে চলে গেল। নীলা নিচে নেমে তানিশার কাছে গিয়ে বলল, তোর কি সবসময় এত বকবক না করলে হয় না? আমার কি দোষ? তুই বলবি না এই ডেভিলটা বাড়িতে আছে, তাহলে আর এত কিছু হতো না। আমার প্ল্যানটাও আর কাজে লাগানো হলো না। তুই এখনো প্ল্যানের চিন্তায় আছিস? কালকের চিন্তা কর, কালকে ক্লাসে তোর খবর আছে দেখবি।
হ্যাঁ, তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে পড়ি। তানিশা বাসায় গিয়ে পড়ায় মন দিল, কিন্তু পড়ার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ব্যর্থ হয়ে বই রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্য ক্লাসে ঢুকে আগে 3 জনকে দাঁড় করালো পড়ার জন্য। তানিশা মনে মনে দোয়া করছে, আল্লাহ, তারাও যেন কিছু না পারে। উফ, শাস্তি আমি একা পাবো কেন? তারাও যেন একটু পায়। কাব্য আগে তানিশার কাছে পড়া চাইল। মিস তানিশা, ক্যারি অন। তিশা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেচারি কিছু পারলে তো বলবে। কাব্য একটা মুচকি হাসি দিয়ে নীলার কাছে গেল। নীলাকে খুব কঠিন একটা প্রশ্ন করছে। বেচারি তিশার টেনশনে নিজের পড়াই ভুলে গেছে। কাব্য এবার ঋতুর কাছে গেল, খুব সহজ একটা প্রশ্ন করছে, যাতে শাস্তিটা নীলা আর তানিশাকে পেতে হয়। নীলা আর তানিশা দুজনে অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। ঋতুকে আর পায়কে প্রশ্নের উত্তর দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। নীলা ও তানিশা দুজনে ক্লাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য তানিশার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কালকে যেন কি বলছিলে? কই স্যার, কি বলছি? ভুলে গেছো? আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকানোর কথা। স্যার, ওইটা তো। এখন দেখো কে কাকে রোদে শুকায়। কাব্য এবার নীলার কাছে এগিয়ে গেল। নীলার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, মিস নীলা, আপনাকে বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুত্ব রক্ষার্থে এতটাই সাফল্য অর্জন করেছেন যে এখন তৈরি হয়ে যান সফলতার প্রাপ্য পুরস্কার পেতে। আপনারা দুজন কলেজ ক্যাম্পাসে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ কলেজ ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্যার। দ্যাটস মাই অর্ডার, নাও লিভ। তানিশা আর নীলা একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ভাবছে, নিজের বোনের সাথে কেউ এমনটা করে? তানিশা ঠিক বলেছে, এমন ডেবিল মার্কা ভাইকে কুপিয়ে কেমা বানিয়ে পরটার সাথে খেয়ে ফেলা দরকার। এই প্রচন্ড গরমে রোদের মধ্যে দুজনের কানে ধরে দাঁড়িয়ে আছে। ওই লালবাদর পচার ডেভিল আসার পর থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, সাথে আমারটাও। আমি হলে তো এমন ডাইনোসর ভাইকে। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। এই করতে সেই করতে কি করেছিস আজ পর্যন্ত? সব সময় এত বড় বড় কথা না বলে কিছু করে দেখাতে পারিস না, ফাজিল মেয়ে। আমার ভাই হলে না আমি করতাম। আমার ভাই মানে তোর ভাই হয়েছে, এবার যা ইচ্ছে কর। একদম ভালো হবে না বলে দিলাম। ওই নাইজেরিয়ান অ্যানাকোন্ডাকে আমার ভাই বলবি না। তো কি বউ হবার ইচ্ছা নাকি? একবার কলেজ ছুটি হোক, তোকে তো আমি আলুর সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো। আমাকে ওই জিরাফের কলেজ হলো নি। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার অফিস কক্ষ থেকে বের হয়ে দেখে দুজনে রোদের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে আছে। রোদে নাক মুখ লাল হয়ে গেছে। ওনার আর বুঝতে বাকি রইল না তাদেরকে কে এই শাস্তি দিয়েছে। কাব্য ক্লাস নিচ্ছিল। স্যার, আসবো? ইয়া, শিওর স্যার। আপনার সাথে কিছু কথা ছিল। প্লিজ কন্টিনিউ। কলেজে এমন কোনো ডিসিপ্লিন নেই যে আপনি স্টুডেন্টকে বাহিরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। সরি টু সে, এটা আমার ক্লাস অ্যান্ড দে আর মাই স্টুডেন্টস, সো ক্লাসটা যেহেতু আমার, ডিসিপ্লিনটাও আমার। স্যার, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। প্রিন্সিপাল স্যার কিছু না বলে চলে গেলেন। নিজের ছেলে হয়েছে তো কি, কাব্যর সাথে উনি কথায় পেরে উঠবে না। তানিশা নীলা এভাবে দাঁড়িয়ে থেকে তাদের 12টা বেজে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। তানিশা বকবক করে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর নীলার খুব রাগ হচ্ছে। আজকে তার ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ফাইনালি কলেজ ছুটি হয়েছে। দুজনে বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তানিশা ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে তার মামুনি বলল, কি হয়েছে, শরীর খারাপ নাকি? মামুনি, কলেজে একটা ডাইনোসর আসছে, ওইটা আজকে আমার 12টা বাজিয়ে দিছে। ডাইনোসরটা কি মানুষ নাকি সত্যি ডাইনোসর? ওই বজ্জার ডেভিলটাকে একদম মানুষ বলবা না, অ্যানাকোন্ডা। ভুলে মনে হয় মানুষ হয়ে গেছে। এটা তো গন্ডার হওয়ার দরকার ছিল। বুঝেছি, তোর মতো এলিয়েনকে মানুষ করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছে। আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব, সাথে এটাও দোয়া করব এই ছেলের সাথে যেন তোর বিয়ে হয়। কথাটা শুনে তানিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। শোয়া থেকে উঠে চোখ বড় বড় করে বলল, কি বললে তুমি? আমি এই ছেলের কাছে তোকে বিয়ে দেবই। আমাকে কি তোমার কৈতরি মনে হয় নাকি রাস্তা থেকে কুড়িয়ে পাইছো যে ওই আফ্রিকান জিরাফের গলায় ঝুলাবে? এমন কিছুই না, ছেলেটার নাম বল। ওই অ্যানাকোন্ডা লালবাদর মুখ পোড়া হনুমান জলহস্তিটার নাম শুনতে চাও? কয়েকটা শুনবা? না থাক, তোর বলতে হবে না, আমি নীলা না হয় ঋতুর থেকে জেনে নিব। তানিশার মা চলে গেল। তানিশা তো রেগে আগুন।
অপরদিকে কাব্যর জন্য তার বাবা নীলা বসার রুমে বসে অপেক্ষা করছে। বাসায় ঢুকতেই তার বাবা বলল, তোর সাথে কিছু কথা আছে। কি বলবে বাবা, বলো। তুই প্রথম দিন থেকেই তানিশের পেছনে এভাবে লেগে আছিস কেন? বাবা, আমরা এখন বাসায় আছি, তোমার কলেজে না। আর কলেজের বিষয়টা কলেজে থাকলে ভালো হয়। এটা কলেজের বিষয় না, আমি তানিশার সম্পর্কে বলছি। সাধারণ একটা স্টুডেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তানিশা আমাদের জন্য কোনো সাধারণ কেউ না। আজকে শাস্তিটা মনে হয় তোর জন্য কম হয়ে গেছে। ঠিক বলেছ। আমার চোখের সামনে ওকে এভাবে শাস্তি পেতে দেখার জন্য আমাকে মাত্র এতটুকু শাস্তি আসলে কম হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন তানিশা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমার থেকেও অনেক বেশি। কাব্য বিস্ময়ের চোখে নীলার দিকে তাকিয়ে আছে। ভাইয়ের থেকেও একটা বন্ধু ইম্পর্টেন্ট হয়, এটা কাব্যর জানা ছিল না। নীলা আবারও বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমি এভাবে বলতে চাইনি। ইটস ওকে। এত ইম্পর্টেন্ট কেন জানতে পারি? আমি বলছি 11 মাস আগে তোর বোনের যখন কিডনি ড্যামেজ হয়েছিল, তুই তো জানতি নীলাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। তখন তানিশাকে আমরা ভালো করে চিনতামও না। কিভাবে জানি না মেয়েটা নীলার খোঁজ নিয়ে স্কুল থেকে হাসপাতালে এসেছিল। তোর মায়ের কান্না দেখে মেয়েটা কেঁদে দিয়েছিল। এতটুকু বয়সে নিজের পরিবারকে না জানিয়ে নিজের একটা কিডনি নীলাকে দিতে রাজি হয়েছিল। হোয়াট? হ্যাঁ, সেই দিন নিজের মেয়েকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে অপারেশন ঠিকঠাক মতো হয়েছিল। ভাইয়া, অদ্ভুত ব্যাপার কি জানো, তখন ওর সাথে আমার তেমন ভালো বন্ধুত্ব ছিল না, ক্লাসে প্রায়ই ঝগড়া হতো। অপারেশনের পরও আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, যে হাত চাইলেও আমি কখনো ছাড়তে পারবো না। কাব্য একদম হতবাক হয়ে গেল। আদৌ কি এমন মানুষ হয়? হতেও পারে। প্রথম দিন রাস্তায় সাধারণ একটা রাস্তার ছেলের জন্য কাব্যকে কি না শুনিয়েছে। তানিশার পরিবার ওরা কিছু বলেনি? প্রথমে একটু ঝামেলা করেছিল, পরে সব ঠিক হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ, এখনকার সময় তাদের মতো মানুষ হয় না। কাব্য রুমে বসে ভাবছে, আজকে তানিশাকে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। একটা সরি বলা দরকার। মেয়েটা এতটাও খারাপ না, একটু বেশি কথা বলে, টিনেজ বয়সে, তাই বাচ্চামি বেশি করে। কালকে একটা সরি ট্রিট দিলে কি এমন ক্ষতি হবে? পরের দিন কাব্য কলেজে পৌঁছে তানিশার জন্য অপেক্ষা করতে লাগলো। তানিশা প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়ে ক্লাস শেষে চলে যাওয়ার সময় কাব্য পেছন থেকে ডাকলো। তানিশা ভাবছে, এখন আবার আমি কি অন্যায় করলাম? কাব্য কিছু বলার আগে তানিশা বলল, দেখেন স্যার, আজকে কিন্তু আমি কিছু করিনি, আর কলেজ ছুটি, তাই এখন আপনি আমার টিচার না, তাই তো? আর আমি আপনার স্টুডেন্ট না, হয়েছে? কাব্যর এমন নর্মাল বিহেভ দেখে তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য তানিশার চোখের সামনে ডান হাতে একটা তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? না মানে, তাহলে আমাকে কেন ডেকেছেন? অ্যাকচুয়ালি গাড়িতে ওঠো। কেন? গাড়িতে ওঠো, তারপর বলছি। কাব্য গাড়ির দরজা খুলে তানিশাকে ইশারায় বসতে বলল। তানিশা কাব্যর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এক দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার আগে কাব্য তার হাত ধরে ফেলল। হোয়াট হ্যাপেন্ড? স্যার, আমি আপনার নামে পুলিশে কেস করব। কি? আমি জানি আপনি এখন আমাকে নিয়ে মেরে ফেলার প্ল্যান করেছেন। আপনার প্ল্যান আমি কখনো সফল হতে দিব না, তার আগে আপনাকে জেলে দিয়ে দিব। হোয়াট ডু ইউ মিন? কালকে নীলা আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাই এখন আপনি আমাকে নিয়ে হাত পা বেঁধে মেরে ফেলার প্ল্যান করছেন। স্যার, আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, আমার মরার কোনো ইচ্ছা নেই, আমাকে ছেড়ে দিন প্লিজ। ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। নীলা কালকে সব বলেছে। আই জাস্ট ওয়েন্ট টু সে থ্যাঙ্কস ফর এভরিথিং অ্যান্ড কালকের বিহেভিয়ারের জন্য আই এম সরি। আই এম নট এ মার্ডারার, সো চিল। আমি তোমার কোনো ক্ষতি করব না। কালকের বিহেভিয়ারের জন্য তোমাকে একটা সরি ট্রিট দিতে চাইছি, দ্যাটস ইট। তানিশা অবাক, কাব্যর দিকে তাকিয়ে ভাবছে, অ্যানাকোন্ডা এত ভালো হলো কিভাবে? নাকি মাথায় কোনো সমস্যা হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন তো? আই এম অ্যাবসলিউটলি ওকে। না মানে, ডেভিল থেকে এত ভালো হয়ে গেলেন কিভাবে, এটাই মাথায় আসছে না আর কি। আমি মোটেও ডেভিল না। তুমি আমার বোনের জন্য যেটা করেছো সেটা হয়তো আমার পক্ষেও করা সম্ভব ছিল না। আর কালকে নীলা না বললে সত্যিটা হয়তো কখনো জানা হতো না। মানে, নীলা আপনাকে বলেনি যে কালকে আপনাকে কি কি বলছি? না। কেন, কি বলছো? না, কিছু না। এখন যাওয়া যাক। তানিশা গাড়িতে বসে ভাবছে, এখন যদি গন্ডারটা জানতো কালকে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করেছি, তাকে
কিমা বানিয়ে খাওয়ার প্ল্যান করেছি, তাহলে ট্রিটের বদলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত। কাব্য আর চোখে তানিশাকে বারবার দেখছে। আজ দেখতে ভালোই লাগছে। তানিশা আনমনে কি যেন ভাবছে। কাব্য এতদিন খেয়াল করেছে মেয়েটা দেখতে পিচ্চি হলেও অসম্ভব সুন্দর। বড় একটা রেস্টুরেন্টে পৌঁছে কাব্য গাড়িটা ব্রেক করলো। দুজনে রেস্টুরেন্টে গিয়ে বসলো। কাব্য মেনু কার্ড তানিশার দিকে এগিয়ে দিয়ে অর্ডার করতে বলল। তানিশা তার পছন্দ মতো 7-8টা আইটেম অর্ডার করলো। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু পিচ্চি পেয়ে এত খাবার খাবে? স্যার, এভাবে কি দেখছেন? কই না, কিছু না। যাই হোক স্যার, আজকে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে। ততক্ষণে খাবার চলে এসেছে। কাব্য কফিতে চুমুক দিয়ে বলল, ও থ্যাঙ্কস। আগে কি খারাপ লাগতো নাকি? স্যার, খারাপ লাগতো বলতে আপনি যখন ডেভিল রূপ ধারণ করেন তখন আপনাকে পুরো আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান অ্যানাকন্ডার মতো লাগে। এমনিতে আপনি জিরাফের মতো লম্বা, তার উপর মুখটা প্যাঁচার মতো করে রাখেন, আর রাখলে তো পুরা লাল বাদর আর মুখ পোড়া হনুমান হয়ে যান। আর হাঁটা চলা তো পুরাই মহিষের মতো। সব মিলিয়ে আপনি ডাইনোসরের থেকে কম না, মাঝে মাঝে তো জলহস্তির মতো। তানিশা খেতে খেতে কথাগুলো এত জোরে বলছিল আশপাশের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য রাগের চোটে তার হাতে থাকা গ্লাস এতটাই জোরে চেপে ধরেছে গ্লাসটা ভেঙে তার হাত থেকে রক্ত পড়ছে। গ্লাস ভাঙার শব্দ শুনে তানিশা কাব্যর দিকে তাকালো। কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা রক্ত দেখে তার ব্যাগ থেকে একটা রুমাল আর অ্যান্টিসেপটিক ক্রিম বের করে কাব্যর দিকে এগিয়ে গেল। জাস্ট লিভ, আই ক্যান্ট টলারেট ইউ এনিমোর। স্যার, আপনার হাত থেকে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? আমার কিছু না, একদম চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। তানিশা কাব্যর হাত টেনে নিয়ে রুমাল দিয়ে রক্তটা মুছে অ্যান্টিসেপটিক ক্রিমটা খুব যত্ন করে লাগিয়ে দিল। কাব্য কেমন যেন অদ্ভুত নজরে তানিশার দিকে তাকিয়ে রইল। কাব্যর এমন অদ্ভুত চাহনি দেখে তানিশা বলল, স্যার, আমার কোনো দোষ নেই। আপনি জিজ্ঞাসা করেছেন আগে কেমন লাগতো। আমার কাছে আগে আপনাকে যেমন মনে হতো আমি তেমনই বলেছি, তাতে আমার কি দোষ? স্যার, কালকে কি কলেজে আমাকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? কাব্য তানিশার অবস্থা দেখে সব রাগ উধাও হয়ে গেল। খুব হাসি পাচ্ছে তার। কালকেরটা কালকে ভেবে দেখবো। স্যার, যাওয়ার আগে বিলটা মিটিয়ে যাইয়েন, আমার কাছে টাকা নেই। তোমাকে কে বললো বিল দেওয়ার জন্য? না মানে, যদি ভাবেন যে এই শাকচুনি মেয়েটা আমাকে এতগুলো নাম দিয়েছে তাকে আমি খাওয়াতে যাব কেন? নিজের বিল নিজে দেবে, আমি দিব না। তাহলে রেস্টুরেন্টের মালিক আমাকে বার্গার বানিয়ে খাবে, কারণ আমার কাছে বিল দেওয়ার মতো টাকা নেই। ডোন্ট ওরি, তোমাকে কেউ বার্গার বানাবে না, বিল আমি পেইড করছি। কাব্য বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, সাথে তানিশাও। তানিশা রিক্সা নেওয়ার জন্য রাস্তার পাশে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল, তুমি গাড়িতে না বসে এখানে কি করছো? স্যার, রিক্সার জন্য। আমি যেহেতু নিয়ে এসেছি অবভিয়াসলি আমি পৌঁছে দিব, তাই না? আপনি তো এমনিই আমাকে সহ্য করতে পারেন না, আমি আর জীবনেও। তানিশার কথা শেষ না করতেই কাব্য তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য গাড়ি ড্রাইভ করছে, তানিশা পাশে চুপচাপ বসে আছে। মেয়েটা চুপ থাকতে একদম ভালো লাগে না, তাই কাব্য নিচ থেকে বলতে শুরু করলো, তোমার কি কি স্বপ্ন যেগুলো এখনো পূরণ হয়নি? তখন বলছিলে না তোমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সেগুলো শুনতে চাইছি আর কি। না মানে, জেনে আর কি করবেন? পূরণ করার চেষ্টা করব। আফটার অল ইউ আর মাই স্টুডেন্ট। না থাক, আপনাকে পূরণ করতে হবে না। তাও বলো, শুনি কি স্বপ্ন? না মানে স্যার, বিয়ে করব, তারপর আমার ছেলে মেয়ে হবে, তারপর তারা বড় হয়ে তাদেরকে বিয়ে দিব, তাদের বাচ্চা হবে, আমার নাতি নাতনি, তাদের সাথে আমি খেলবো, এই আর কি। কাব্য গাড়ি ড্রাইভ করা বন্ধ করে তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বয়সে কারো এমন স্বপ্ন হয় কাব্যর জানা ছিল না, আর এই স্বপ্ন নিজে পূরণ করার কথা তাকে বলছে। ভাবতে কাব্যর কেমন জানি লাগছে। তানিশার থেকে চোখ ফিরিয়ে আবার ড্রাইভ করতে শুরু করলো। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য চলে গেল। পরের দিন কলেজে তানিশা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে নীলা উঠে বলল, এই, তোদের মনে আছে পরশু কি? কি আবার? শুক্রবার, তুই জানিস না? তুই কখনো কোনো বিষয় নিয়ে সিরিয়াস হতে পারিস না? আমি সিরিয়াসলি বলছি, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার। নীলা, তুই এই গাধের কথা বাদ দে। পরশু কি সেটা বল। মনে পড়ছে, আমি জানি পরশু কি। কি? কি আবার? 24শে আগস্ট। তোরা এটাও জানিস না? তানিশা, তুই আর একটাও কথা বলবি না। এই, তোরা সত্যি জানিস না পরশুদিন কি?
না বললে কিভাবে জানবো? তোরা আমার কেমন বন্ধু? আমার একটা বিশেষ দিনের কথা তোদের মনে নেই? আমি বলি কি, সব কটা বজ্জাতের হাড্ডিকে বন্ধুত্বের খাতা থেকে বাতিল করে দে। একটাও জানে না পরশু কি, এগুলো বন্ধু নামের কলঙ্ক। তুই তো জানিস, তাহলে তুই বল। জানলে তো বলেই দিতাম। তাহলে এত বকবক করছিস কেন? আমি জানি পরশু আমাদের নীলার জন্মদিন। যাক বাবা, কেউ তো আমার জন্মদিনের কথা মনে রেখেছে। এই দিনটা কি ভোলার মতো নাকি? আমার জন্য অনেক স্পেশাল তো, তাই। স্পেশাল মানে? আমাদের বেস্ট ফ্রেন্ড বলে কথা। সরি রে, তোর জন্মদিন ভুলে গেছি। তোর সরি বাদ দে তো। এই, তোর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবি? পারবো না, বাবা একটা পার্টি থ্রো করেছে। তোরা সবাই বিকেলে চলে যাবি, ব্যাস। তাহলে তো আরো মজা হবে। সবাই অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছে। কাব্য রুমালটা হাতে নিয়ে দূর থেকে তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশার স্বপ্নগুলোর কথা মনে করে নিজে নিজেই হাসছে। এতটুকু একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, তার উপর নাতি নাতনি নিয়ে চিন্তা করছে। ক্লাসের সময় হয়েছে, সবাই ক্লাসে চলে গেল। তানিশা ক্লাসে ঢুকে পেছনে গিয়ে বসে পড়ল। নীলা আর ঋতু তার পিছু পিছু গেল। কিরে, তুই আজকে এখানে বসলি কেন? জানিস না, আজকে কালা টাকলা উগান্ডার ক্লাস। আর আমি পড়া শিখি নাই। তুই কি ফরিদ স্যারের কথা বলছিস? হ্যাঁ, তার উপর অ্যানাকোন্ডাটা আজকে আমার উপর যা পরিমাণ রেগে আছে, সামনে দেখলে 12টা বাজাবে। তাই বলে পেছনে বসবি নাকি? যাতে কালা টাকলা উগান্ডা আর তোর ভাই অ্যানাকোন্ডা আমাকে না দেখে। তুই আসলে একটা এলিয়েন। বজ্জাত মেয়ে, তুই সামনে যা, আমার পাশে তোর জায়গা নেই। তোর মতো ফাজিল মেয়ের সাথে আমিও বসবো না। স্যারদের সম্মান দিয়ে কথা বলতে জানিস না? তুই তো জানিস, তাহলে তুই বলিস। বজ্জাত মেয়ে হয়েছিস তো কন্টার ভাইটার মতো, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মাঝখান থেকে পড়াশুনো করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তুই আসলে একটা কি যে বলি। পরে ভেবে বলিস। নীলা, আয় তো। এই পাগল সকলের কথা শুনে আমাদের লাভ নেই। নীলা আর ঋতু রেগে সামনে গিয়ে বসে পড়ল। কাব্য ক্লাসে এসে সবার মাঝে তার চোখ দুটি তানিশাকে খুঁজছে। তানিশাকে খুঁজতে খুঁজতে পেছনে গিয়ে দেখে তানিশা ক্লাসে মন না দিয়ে খাতায় কি যেন লিখছে, যেটা কাব্যর মোটেও পছন্দ না। মিস তানিশা, আপনি এখানে কি করছেন? স্যার, কবিতা লিখছিলাম। কাব্য তানিশার লেখা খাতাটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটা ছাগল পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে নেমে গেছে, নদীতে গিয়ে পানি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। এটা কবিতা? জি স্যার, আমি ভাবছি কবিতাটা পাবলিসিটি করব। হোয়াট? এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আপনি ক্লাসে মন না দিয়ে পেছনে বসেছেন? না মানে, নীলা আর ঋতু তাদের সাথে আমাকে বসতে দেয়নি, তাই। জাস্ট শাট আপ। পড়াশোনা না করে ক্লাসের পেছনে বসে এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজে আসেন? না মানে আসলে। আর একটা কথা না বলে সামনে গিয়ে বসুন। কলেজ ছুটির সময় অফিস কক্ষে আমার সাথে দেখা করে যাবেন। এমন থার্ড ক্লাস কবিতা লেখার সময় কোথায় পান সেটাই আমি দেখব। তানিশা মন খারাপ করে সামনে গিয়ে বসে পড়ল। তানিশার মন খারাপ দেখে নীলা পাশ থেকে বলল, কি রে, মুখটা এমন বাংলার প্যাঁচার মতো করে রেখেছিস কেন? তোর ভাই প্যাঁচার জন্য। শুধু প্যাঁচা বললে ভুল হবে, পচা আলু। অ্যানাকোন্ডা আমার জীবনে আসার পর থেকে জীবনটা তেজপাতা হয়ে গেছে। ডাইনোসরটা এখন জানি আমাকে কি শাস্তি দেয় আল্লাহ জানে। এখন আবার কি করেছিস? কি করেছি মানে? ওই শাকচুনি, নাগিনী, সাপিনী, শেওড়া গাছে সাদা পেতনি, আমি না, তোর ভাই করেছে, তোর ভাই। ভাই আবার কি করলো? আমার প্রতিভা আমার লেখা কবিতাকে থার্ড ক্লাস বলেছে। তুই বুঝতে পারছিস বিষয়টা? বুঝেছি, তোকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় পাঠাতে হবে। তার আগে আমি তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবো। আপনার কুপন শেষ হলে দয়া করে ক্লাসে মন দেন, না হয় ক্লাস থেকে বেরিয়ে যান। কিসের মানে আমি মনোযোগী হয়ে ক্লাস করব। গুড, তাহলে আমাকে 5 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেখান। কাব্য বইটা তানিশার দিকে এগিয়ে দিল। তানিশার মাথায় বাস পড়ার মতো অবস্থা। 5 মিনিটে এক চ্যাপ্টার কিভাবে শেষ করবে? মাথায় কিছুই ঢুকছে না। তানিশা বইটা হাতে নিয়ে অসহায়ের মতো বসে পড়ল। তানিশা বইয়ের দিকে তাকিয়ে আছে আর কাব্য তার দিকে। তানিশা মাত্র পড়তে শুরু করলো, তার আগেই কাব্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, আপনার সময় শেষে। কিন্তু স্যার, আমি তো মাত্র পড়তে শুরু করলাম। সেটা আমার ব্যাপার না, শনিবারে এই 3 চ্যাপ্টার পড়া,
আমার চাই অ্যাট এনি কস্ট। আর যদি না পারেন আপনাকে এমন শাস্তি দিব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছি কি স্যার, এত পড়াশোনা করে কি হবে? কিছুদিন পর তো বিয়ে করবেন, 2টা বাচ্চা হবে, তারপর তাদের বিয়ে দিবেন, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, আপনার নাতি নাতনির সাথে খেলবেন, আর এমন 3rd ক্লাস কবিতা পাবলিসিটি করবেন, তাই তো? তানিশা চুপ করে অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অন্তত এইচএসসি কমপ্লিট করতে হবে, আমার ক্লাসের সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে, আর আমার দেওয়া চ্যাপ্টারগুলো যদি আপনি শেষ না করতে পারেন তাহলে আপনার এইচএসসি আর আপনার স্বপ্ন কোনোটাই সম্পূর্ণ হবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কাব্য 3 অধ্যায় পড়া তানিশার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কলেজ ছুটির পর সবাই বসে আড্ডা দিচ্ছিল। তুই তোর স্বপ্নের কথা স্যারকে বলে দিলি? তো কি হয়েছে? দেখলি বজ্জার ডেভিলটা আজকে ক্লাসে কি করলো? আমার মনে হয় কি স্যার তোকে পছন্দ করে। পছন্দ? মাই ফুট। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান কন্ডার, লাল বাদর, উফ, মুখ পোড়া হনুমান, কালো কুমিরটা যদি মরে তোদের সবাইকে ফুচকা ট্রিট দিব। দোয়া কর যাতে তাড়াতাড়ি মরে যায়। হারকিপটা কোথাকার, মাত্র ফুচকাটি। ফাজিল ছেলে, তোকে জন্মের ফুচকা খাওয়াবো। ফাজিল মেয়ে, আমার ভাইয়ের পেছনে এভাবে লেগে আছিস কেন? তোর ভাই যে আমার পেছনে লেগে আছে সেটা দেখিস না? চোখ থাকা কানি। কি বললি? আমি কানি? তোর মতো কানিকে কানি বলেছি, অন্য কিছু বলিনি। শুকরিয়া আদায় কর। এই তোর চুপ কর দয়া করে। দেখছিস না বজ্জাত ভাইটার মতো বজ্জাত বোনটাও আমার পেছনে লেগেছে। তুই তো দোয়া তুলসী পাতা হয়েছে। না, আমি তানিশা। তানিশার এই 2 দিন অনেক কষ্টে এক চ্যাপ্টার কমপ্লিট করেছে। আজ শনিবার, তানিশা কলেজে যায়নি, কারণ ডেভিল বলেছে এমন শাস্তি দেবে যেটা কল্পনার বাহিরে। বিকেলে নীলার জন্মদিনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কলেজে থাকলে হয়তো অ্যানাকন্ডাটা 12টা বাজাতো, বাড়িতে তো কিছুই করতে পারবে না। তানিশা একটা মেরুন রঙের গাউন পরেছে, সাথে একটা ছোট্ট পেন্ডেন্ট পরে, চুলগুলা খোলা রেখেছে। তানিশা আয়নায় তাকিয়ে নিজেকে মুগ্ধ নয়নে দেখছে। আজ যে কোনো ছেলে তার জালে ফেসে যাবে, অসম্ভব সুন্দর লাগছে। তানিশা তৈরি হয়ে নীলার বাড়িতে চলে গেল। বাড়িতে এখনো তেমন মেহমান আসেনি, শুধুমাত্র তার বন্ধুরা এসেছে। তানিশা, তোকে দেখতে একদম পরীর মতো লাগছে। ধন্যবাদ। ইচ্ছে তো করছে তোকে আজই বিয়ে করে ফেলি, কিন্তু তোর মতো ঝগড়াটা মেয়ে কে বিয়ে করবে? কি বলি? তোর মতো কালো কাক, পচা শুটকি, পেঙ্গুইনকে কে বিয়ে করবে? এই তোরা চুপ কর তো। আগে বল, এখনো পার্টি শুরু হয়নি কেন? তারপর চুপ করব। পার্টি তো সন্ধ্যায় শুরু হবে। ডাইনি মেয়ে, তাহলে আমাদের এত তাড়াতাড়ি আসতে বললি কেন? আজকে ওর জন্মদিনে এমন কথা বলতে পারলি? বাদ দে তো, কখনো চেঞ্জ হবে না। আচ্ছা বল, আজকে কলেজে যাসনি কেন? কেন? আমার লাল বাদরটা আমার গলায় 3 অধ্যায় পড়া ঝুলিয়ে দিছে, এগুলো শেষ করতে পারিনি তাই। নীলা, এলিয়েনের মাথাটা মনে হয় গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা কিছু এনে খাওয়া। বজ্জা ছেলে, হুড়ো বিড়াল, আর পেছনে না লাগলে তোর হয় না? রাফি, একদম চুপ। তানিশা, তুই 2 মিনিট চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। কাব্য নীলার রুমের দিকে যাচ্ছিল। তানিশার গলার আওয়াজ শুনে উপরে উঠে মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে সেটা তানিশাকে না দেখলে হয়তো জানা হতো না। তানিশার দিকে লক্ষ্য না থাকলেও নীলা বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করেছে। নীলা তানিশাকে একটা গ্লাস জুস এগিয়ে দিয়ে কাব্যর কাছে গেল। কাব্য এখনো তানিশার দিকে তাকিয়ে আছে। ভাইয়া, একটা কথা বলি। কি? কিভাবে বলি? দেখো, তানিশা হয়তো মেয়ে হিসাবে অনেক ভালো, ওর বিহেভিয়ারও একটু অন্যরকম। আমাকে এগুলো কেন বলছিস? কারণ আমার মনে হয় তুমি তানিশাকে পছন্দ করো। হোয়াট ডু ইউ মিন? আই মিন নাথিং। ওয়েট এ মিনিট। দেখো ভাইয়া, আমার মনে কোনো দোষ নেই, আমার যা মনে হয়েছিল তাই বলছি। আমি সেটা বলিনি। তাহলে? আমি কি তোর বাথরুম ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি আবির আমার বাথরুম গেছে। যাও, এতে পারমিশন নেওয়ার কি আছে? ওকে। কাব্য চলে গেল। নীলা নিচে নেমে দেখে তানিশা নেই। কিরে, তানিশা কোথায়? ওর গাউনের জুস পরে গাউনটা ময়লা হয়ে গেছে, তোর বাথরুমে গেছে পরিষ্কার করার জন্য। ও গড,
এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। তানিশা বাথরুমের দরজার লক না করেই বাথরুমে ঢুকে কাউন্টার পরিষ্কার করতে লাগলো। কাব্য বাথরুমের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দরজার লক করে ফেললো। কারো আসার আওয়াজ শুনে তাকিয়ে দেখে কাব্য। কাব্য তানিশার দিকে ফিরতেই তানিশা ভয়ে এক চিৎকার দিতে লাগলো। কাব্য এগিয়ে এসে হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। কাব্যর প্রচন্ড রাগ হচ্ছে। বাথরুমে কেউ দরজা খুলে যায়? রাগী গলায় বলল, চিৎকার করছো কেন? একে তো বাথরুমে দরজা খুলে রেখেছো, তার উপর আবার চিৎকার করছো। কি হলো, কথা বলছো না কেন? তানিশার ভয়ে চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। কাব্য তাকে ছেড়ে দিল। সরি, অ্যাকচুয়ালি দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম জামাটা পরিষ্কার করব, আর নীলার বাথরুমে কেউ আসে না। এইভাবে চিৎকার দিতে লাগলে কেন? কারণ আপনি খালি গায়ে। বলে তানিশা তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে আসতে লাগলে স্লিপ কেটে কাব্যর উপর গিয়ে পড়ল। এভাবে আচমকা তানিশা পড়তে কাব্য তার বাহুডোরে জড়িয়ে ধরল। তানিশার যায় যায় অবস্থা লজ্জায় শেষ। কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে কোনো রকম বেরিয়ে আসতেই দেখে নীলা দাঁড়িয়ে আছে। কাব্য বাথরুমে দাঁড়িয়ে ভাবছে শুধুমাত্র গায়ের টি শার্ট নাই, তাই বলে কেউ এমন করে? তানিশা বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কাব্য দরজাটা লক করে ফেলল। নীলা দেখে অবাক হয়ে বলল, ভেতরে কি ভাইয়াও ছিল? হুম। তার মানে তুই আর ভাইয়া একসাথে বাথরুমে ছিলি? দেখিস না, নাকি চোখে কাঠের চশমা লাগিয়ে রেখেছিস? এমন কিছু দেখবো সেটা ভাবিনি। তানিশা নিচে চলে গেল। নীলাও পিছু পিছু গেল। মেহমান আসতে শুরু করলো। তানিশা বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। ততক্ষণে কাব্য তৈরি হয়ে নিচে চলে এসেছে। নীলার চাচাতো ভাই আবির এগিয়ে এসে তানিশার সাথে কথা বলতে লাগলো। আমি আবির, আপনি? আমি এলিয়েন। ও আমার বান্ধবী তানিশা। তানিশা, উনি আমার চাচাতো ভাই আবির। তাহলে তো আমারও ভাই। এইভাবে বলবেন না, এইখানে লাগে। কথাটি বুকে হাত দিয়ে বললাম। তানিশা আবিরের সাথে অনেক হাসাহাসি করছে। কাব্য দূর থেকে তাকিয়ে দেখছে, যেটা কাব্যর একদম সহ্য হচ্ছে না। কাব্য আবিরের দিকে এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? তোর স্টুডেন্টদের সাথে পরিচিত হচ্ছি। কেক কাটার সময় হয়েছে, পরিচয় পর্ব শেষ হলে যাওয়া যাক। শিওর। কাব্য সবাইকে ডেকে একত্রিত করলো। নীলা কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তানিশাকে দেখে আবির তার দিকে এগিয়ে আসছে। আবিরকে এগিয়ে আসতে দেখে ঋতু ফিস ফিস করে তানিশাকে বলল, আবির ছেলেটা অনেক কিউট, আমাকে পটিয়ে দে না প্লিজ। পটিয়ে দিলে আমাকে কে দিবি? তুই যা বলবি। কালকে আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, সাথে 1 সপ্তাহের ফুচকা ট্রিট। রাজি থাকলে বল। ওকে ডান। কি কথা হচ্ছে আপনাদের মাঝে? আর কি, তেমন কিছু না, প্ল্যান করছিলাম আর কি। কালকে একটা রেস্টুরেন্টে যাব। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? শিওর। থ্যাঙ্কস। তানিশা আবিরের সাথে অনেকটা ফ্রি ভাবে কথা বলছে। কাব্য দাঁড়িয়ে দেখছে আর রাগে ফুলছে। ইচ্ছে তো করছে তানিশাকে কষে 2টা চর মারতে। এত হাসি কিসের? কই, কাব্যর সাথে তো কখনো হেসে কথা বলে না। কালকে একবার কলেজে আসুক, 12টা বাজিয়ে ছাড়বে। এত হাসি কোথা থেকে আসে সেটাই একবার দেখবে। আবিরকে তো ইচ্ছে করছে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতে। বাড়ির মেহমান বলে তাই কিছু করার নেই। কাব্য অনেকক্ষণ সহ্য করে তানিশার দিকে এগিয়ে গেল। তানিশা, তোমার সাথে কিছু কথা ছিল। দেখেন স্যার, এটা আমার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না। আর আপনি টিচার না হয়েছে? এবার চলো। কিন্তু স্যার কেন? কি কথা এখানে বল। এখানে বলার হলে ওকে এখান থেকে ডেকে নিয়ে যেতাম না? কাব্য সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই কাব্যর এমন আচরণে কিছুটা অবাক হলো। এত হাসি কিসের? স্যার, আমি হাসলে কি দোষ? হাসলে দোষ সেটা কখন বললাম? তাই বলে এত হাসি? আসলে আবির ভাইয়া। হোয়াট এভার, তোমাকে যেন নেক্সট টাইম আবিরের সাথে না দেখি। যতক্ষণ পর্যন্ত পার্টি শেষ না হয় ততক্ষণ তুমি আমার সাথে থাকবে। কিন্তু স্যার, সবাই ওখানে। জাস্ট শাট আপ। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তুমি আমার সাথে থাকবে মানে আমার সাথেই থাকবে। ডু ইউ গেট ইট? তানিশা কাব্যর পিছু পিছু হাঁটছে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, তাতে কাব্যর কিছুই যায় আসে না। তানিশার ইচ্ছে করছে কিছুক্ষণ কান্না করতে, সাথে বজ্জাত ডেভিলটাকে কুপিয়ে কিমা বানাতে। তানিশা মনে মনে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। পার্টি শেষ, মেহমানরা চলে যাচ্ছে। তানিশার যাওয়ার সময় হয়ে গেছে। আবির তানিশার কাছে এগিয়ে এসে বলল, তানিশা চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। না, আমি একা যেতে পারবো। আপনি বরং ঋতুকে পৌঁছে দিন। অনেক রাত হয়ে গেছে, এত রাতে একা যাওয়া ঠিক হবে না। তোকে ওর চিন্তা করতে হবে না,
আমি আছি, ওকে বাসায় পৌঁছে দেব। তুই ঋতুকে ড্রপ করে দিয়ে আয়। ওকে। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। স্যার আমি একা যেতে পারবো। আমি তোমাকে রিকোয়েস্ট করিনি, অর্ডার করছি। তানিশার কথা না বাড়িয়ে কাব্যর সাথে চলে গেল। পুরো রাস্তায় কাব্য আর চোখে তানিশাকে দেখছিল। তানিশা মন খারাপ করে গাড়িতে বসেছিল। কাব্য তানিশাকে বাসার সামনে ড্রপ করে চলে আসলো। রাতে কাব্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আবির এসে পাশে বসলো। একটা কথা বলার ছিল। কি বলবি বল। কালকে আমি তোর সাথে কলেজে যেতে চাই। কেন? অ্যাকচুয়ালি তানিশা মেয়েটা অনেক কিউট, সবার থেকে আলাদা। আমার না ওকে অনেক পছন্দ হয়েছে। কালকে কলেজে গিয়ে ওকে একটু পটানোর চেষ্টা করবো আর কি। প্লিজ কালকে আমাকে কলেজে নিয়ে যাবি? আমার কলেজে যাওয়া তো দূরের কথা, আশেপাশে যাওয়ার চিন্তাও করিস না। তুই তো দেখি আমার লাভ স্টোরির ভিলেন। কি বললি? লাভ স্টোরি? তোকে যেন তানিশার ধারে কাছে না দেখি, না হয় পা দুটো কেটে হাতে ধরিয়ে দিব। মানে? মানেটা খুব সিম্পল। তানিশার থেকে যতটা দূরত্ব বজায় রাখবি তোর জন্য ততটাই ভালো। পরের দিন কাব্য কলেজে গিয়ে দেখে এখনো তানিশা আসেনি। তানিশাকে কল করে। 2 বার রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এখনো কলেজে আসনি কেন? আমি লেখাপড়া করব না, কলেজেও আসবো না। আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে বলবো কেন? 10 মিনিটের মধ্যে যেন আমি তোমাকে কলেজে দেখি, না হয় কি করবেন? তোমার বাড়িতে গিয়ে তোমাকে কলেজে নিয়ে আসতে বাধ্য হব। আপনি একটা। তানিশা কিছু বলার আগে কাব্য ফোন কেটে দিল। বাধ্য হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর একা একা বকবক করছে। বজ্জার ডেভিল নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমার পেছনে কেন লেগেছে? উফ, আফ্রিকান গন্ডার অন্য কাউকে চোখে দেখে না? চোখে কি কাঠের চশমা লাগিয়েছে নাকি? জলহস্তিটাকে অনেক সহ্য করেছি, আর না। এবার পুলিশ কেস করব ডাইনোসরটার নামে। লাল বাদরটাকে এবার বোঝাবো তানিশা কি জিনিস। মুখ পোড়া হনুমান ডাইন কোথাকার। আপি, ডাইন কি? বজ্জাত মেয়ে, এই লেখাপড়া করিস? ডাইন কি এটা জানিস না? স্কুলে তোদের কি শিক্ষা দেয়? স্কুলে তো এগুলো শিক্ষা দেয় না, তাই জানি না। তুমি বলো না ডাইন কি? ডাইন হচ্ছে পুরুষ লিঙ্গ, ডাইনি হচ্ছে মহিলা লিঙ্গ, বুঝলি? তানিশার আগে গজগজ করে কলেজে গিয়ে ক্লাসে বসে পড়ল। ক্লাস শুরু হয়ে গেছে। কয়েকটা ঘন্টা যাওয়ার পর কাব্য ক্লাস নিতে আসলো। কালকে তানিশার প্রতি রাগটা কাব্য এখনো রয়ে গেছে। ক্লাসে এসে আগে তানিশাকে দাঁড় করালো। মিস তানিশা, আপনাকে যে 3 চ্যাপ্টার পড়া দিয়েছিলাম সেগুলো কমপ্লিট হয়েছে? স্যার 2 অধ্যায় শেষ করেছি। সারাদিন বাসায় কি এমন করেন মাত্র 3 চ্যাপ্টার পড়া কমপ্লিট করতে পারেননি? ওয়েল, পড়া যেহেতু কমপ্লিট করতে পারেননি তার শাস্তি তো আপনাকে পেতে হবে। যে 1 চ্যাপ্টার বাকি আছে সেটা আজকের মধ্যে আমাকে কমপ্লিট করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার পড়া কমপ্লিট না হয় ততক্ষণ এক পায়ে কানে ধরে দাঁড়িয়ে থাকবেন। তানিশা ক্লাসের সামনে এক পায়ে দাঁড়িয়ে আছে, কানে ধরে পড়তে শুরু করলো। আজকে তাকে যে কোনো মূল্যে এই অধ্যায় শেষ করতে হবে। অ্যানাকন্ডাটাকে দেখিয়ে দিবে। তানিশা পারে না এমন কোনো কাজ নেই। কিছুক্ষণের মধ্যে তানিশা অধ্যায়টা শেষ করে কাব্যর কাছে পড়া দিয়ে বসে পড়লো। কাব্য কিছুটা অবাক হলো, যে মেয়ে 2 দিনে 1 চ্যাপ্টার কমপ্লিট করতে পারে না মাত্র 10 মিনিটে কিভাবে করলো। ঘন্টাটার সামনে পড়া বলতে পেরে তানিশার মনটা একদম শান্তি হয়ে গেছে। কলেজ ছুটির পর তানিশা সবার সাথে আড্ডা দিচ্ছে। ঋতুর সাথে রেস্টুরেন্টে চলে গেল। ঋতু আর তানিশা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছিল। রেস্টুরেন্টের সামনে দিয়ে কাব্য গাড়ি নিয়ে যাওয়ার সময় তানিশাকে দেখে গাড়ি সাইড করে নামতেই দেখে আবির তাদের দিকে এগিয়ে যাচ্ছে। কাব্য রাগ 7ম আসমানে উঠে গেল। কালকে তানিশাকে বলেছে আবিরের সাথে যেন আর না দেখে, কিন্তু আজকে আবার সাহস হয় কি করে কাব্যর কথা অমান্য করার? কাব্য এগিয়ে গিয়ে তানিশাকে পেছন থেকে ডাক দিল। এমন আচমকা ডাকে পেছনে তাকিয়ে দেখে কাব্য। এই 2 দিনে কাব্যর বিহেভিয়ারে তানিশা প্রচন্ড রেগে আছে। কিছু বলবেন? কালকে পার্টিতে কিছু বলেছিলাম, তোমার হয়তো মনে নেই। মনে আছে, ভোলার মতো কিছুই নেই। তাহলে এখানে কি করছো? সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো কেন? কি বলছো ভেবে বলছো তো? আমি ভেবে চিন্তে বলছি। এখানে এটা আপনার কলেজ না, আমি আপনার স্টুডেন্ট না, আপনি আমার টিচার না, তাই আমি আপনার কথা মানতে বাধ্য নই। তুমি কি বুঝতে পারছো কত বড় ভুল করছো? আমি ভুল করি আর যাই করি এটা আপনার ব্যাপার না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। আপনি নীলের ভাই হতে পারেন, কিন্তু আমার না। আর আপনার মতো ডেভিল টিচারকে আমি কখনোই ভাই বানাতে যাব না। এখন তোমার সাথে যেটা হবে সেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন, এই তো?
কাব্য কিছুক্ষণ আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু না বলে চলে গেল। ঋতু ভয়ে ভয়ে বলল, তুই এভাবে স্যারের সাথে কথা বলতে গেলি কেন? দেখছিস না অ্যানাকোন্ডা কালকে থেকে আমার পেছনে কিভাবে লেগে আছে? তাই বলে এভাবে কথা বলবি? না জানি স্যার তোকে কি শাস্তি দেয়, আল্লাহ জানে। কাব্যর সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ওর যা পরিমাণ রাগ। লাল পাথরের কথা শেষ হলে আমরা ভেতরে যেতে পারি। তিনজনে খাওয়া শেষে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। ঋতু পছন্দ অপছন্দগুলো আবিরের সাথে শেয়ার করছিল। প্রায় 15 মিনিট পর কাব্য রেস্টুরেন্টে ফিরে এসে সবার সামনে থেকে তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার কি করছেন? উফ, আমার হাত ছাড়েন, হাত ছাড়েন বলছি স্যার, প্লিজ। কাব্য কিছুই বলছে না। তানিশাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ভয়ে তানিশার কলিজা শুকিয়ে গেছে আর মনে মনে ভাবছে, না জানি ডেভিল এখন আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার আগে আমি বরং ডেভিলকে পটানোর চেষ্টা করি। স্যার, আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কখনো আপনার সাথে এইভাবে কথা বলবো না। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। ওই মুখ পোড়া আবিরের সাথে কখনো আর কথা বলবো না। আমি ভেবে নিয়েছি আবির ভাইয়া কেন, আমার নিজের ভাইয়ের সাথেও আর কথা বলবো না। এবার আমাকে ছেড়ে দিন প্লিজ। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। স্যার, বোঝার চেষ্টা করুন, মানুষ মাত্র ভুল হতেই পারে। আর আমি তো আপনার ছোট বোনের মতো। নীলা যেমন আপনার ছোট বোন মনে করেন, আমি আপনার ছোট বোন। প্লিজ স্যার, আমাকে নিজের ছোট বোন মনে করে মাফ করে দিন। কি বললে তুমি? না মানে ছোট বোনের মতো আর কি। নীলা আমার বান্ধবী, আর বান্ধবী মানে বোন। নীলা যদি আপনার বোন হয় তাহলে আমিও আপনার ছোট বোন, তাই না? আর একটা আজে বাজে কথা বললে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। ফাজিল মেয়ে, নিজেকে আমার বোন ভাবলে এমন অবস্থা করব যে মুখ থেকে কখনো কথা বের হবে না। হোয়াট? কিছু না। তানিশা ধমক খেয়ে ভয়ে চুপ হয়ে গেল। কাব্য গাড়িটা একটা শপিং মলের সামনে গিয়ে থামলো। তানিশা হাত ধরে নিয়ে শপিং মলে গিয়ে অনেকগুলো শপিং করছে। এক মুহূর্তের জন্য তানিশার হাত ছাড়ছে না, আর তানিশা আবুলের মতো দাঁড়িয়ে দেখছে। শপিং শেষে গাড়িতে বসে তানিশা বলল, স্যার, এগুলো কিসের শপিং? বিয়ের। আপনি কি কারোর বিয়েতে যাচ্ছেন? আমার। স্যার, আমি এবার বুঝতে পেরেছি আসল বিষয়টা কি। আপনি একটা মেয়েকে ভালোবাসতেন, কিন্তু আঙ্কেল আন্টিকে ভয়ে বলতে পারছেন না। আপনি এখন মেয়েটাকে বিয়ে করবেন আর সাক্ষী হিসেবে আমার সাইন নেবেন। পরে আঙ্কেল আন্টির সামনে আমাকে দোষী করবেন, তাই তো? কাব্য তানিশার কথার কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিল। তানিশা ভাবছে এই সুযোগে যদি ডেভিলটাকে পটাতে পারি ক্লাসে আর কোনো সমস্যা হবে না। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আঙ্কেল আন্টিকে পটাতে পারবো। আপনি নিঃসন্দেহে বিয়ে করেন, আর কেউ আপনাকে সাপোর্ট করুক বা না করুক, আমি আপনাকে সাপোর্ট করব। তানিশা খুশিতে 7 আসমানে পৌঁছে গেছে। একবার যদি ডেভিলটা বিয়ে করে তাহলে সারাক্ষণ নিজের বউ নিয়ে চিন্তায় থাকবে। কিন্তু কোন কৈতরীর কপালে জানি এই বছর ডেভিল আছে আল্লাহই জানে। বেচারি জীবনটা অ্যানাকোন্ডার তেজপাতা করে ছাড়বে। তানিশা কথাগুলো ভাবতে ভাবতে একটা বাসার সামনে গাড়ি থামলো। তানিশা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে যেতে বলল, স্যার, আমি বউ দেখে আসি। তানিশা ভেতরে চলে গেল। কাব্য গাড়ি থেকে শপিং গুলো নিয়ে বাসার ভেতরে চলে আসলো। বাসার ভেতরে একটা ছেলে, একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা। তানিশা ভেবে নিল মেয়েটি হয়তো কাব্যর হবু বউ। তানিশা মেয়েটির কাছে গিয়ে বলল, আপনার নাম কি? আনিকা। তুমি তানিশা, রাইট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? আপনার জন্য আমি আজকে বড় বিপদ থেকে বেঁচে গেছি। তবে আপনার জন্য একটু কষ্ট হচ্ছে বটে। তোমার কষ্টটা কমানোর ব্যবস্থা হয়েছে। এখন এগুলো পরে তৈরি হয়ে এসো, এখনই কাজে চলে আসবে। স্যার, আমি তো ভালো সাজাতে পারি না। একটা কাজ করেন, আপনি বরং পার্লার থেকে আপুকে সাজিয়ে নিয়ে আসেন। তানিশার কথা শুনে সবাই অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। আনিকা বলল, ভাইয়া, এটা কি হচ্ছে? আপু, আপনি স্যারকে ভাইয়া বলছেন কেন? কারণ অনিকা আমার বন্ধুর ছোট বোন, তাহলে আমারও ছোট বোন, তো অবশ্য আমাকে ভাইয়া বলবে, তাই না? তাহলে কাকে তৈরি করতে বলছেন? তোমাকে। মানেটা খুব সিম্পল, আমরা বিয়ে করছি। তানিশা যেন হতভম্ব হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। কাব্য তার সাথে এমন কিছু করবে কখনো ভাবতে পারেনি, কিন্তু এখন কি করবে? যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তানিশা এক পা এক পা করে পিছিয়ে একটা দৌড় দিতে লাগলো। তার আগে কাব্য তার হাত ধরে ফেললো। শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এখান থেকে পালানোর বৃথা চেষ্টা না করে তৈরি হয়ে এসো। স্যার প্লিজ, আপনার পায়ে পড়ি, আমার সাথে এরকম করবেন না। সরি সুইটহার্ট, সেটা সম্ভব না। নাহিল মাহমুদ কাব্য একবার যা ভেবে নেয়
সেটা যে কোনো বিনিময় মূল্যে করে। স্যার, আপনার আমার মধ্যে অনেক তফাৎ। আমি এখন অনেক ছোট। আপনি অনেক ভালো মেয়ে পাবেন। আমাকে যদি শাস্তি দিতে হয় আপনি অন্য কোনো উপায় দিন। এখন শুধু রেজিস্ট্রি হবে, তোমার 18 বছর পূর্ণ হওয়ার পর বিয়ে। আর তোমার বকবক শোনার মতো মুড এখন আমার নেই। জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে এসো। স্যার, আমি মরে গেলেও আপনার মতো অ্যানাকোন্ডাকে বিয়ে করব না। তুমি এটা করতে বাধ্য। আপনি আস্ত একটা ডেভিল, আফ্রিকান কন্টেন্ট, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, খালের কালো কুমির, বিলের জলহস্তি, বনের মহিষ, আরো কি যেন মনে নেই। ডাইনোসর, মুখ পোড়া হনুমান, লাল বাদর, পচা আলু, কালো পিঁপড়া, দ্যাটস ইট। স্যার, আমার মনে হয় আরো আছে। সেগুলো না হয় পরে বলো, এখন তৈরি হয়ে এসো। স্যার, আমার একটা কিডনি নেই, আমি কখন মরে যাই ঠিক নাই। পরে কিন্তু আমার আত্মার শেওড়া গাছে সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। তোমার যদি 2টা হাত, 2টা পা, 2টা কিডনি, 2টা চোখও না থাকে, তাও তোমাকে আমি আজকেই বিয়ে করব। এখন আর একটা কথা না বাড়িয়ে তৈরি হয়ে এসো, না হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। অনিকা, ওকে তৈরি করে নিয়ে আসো। আনিকা তানিশাকে একটা রুমে নিয়ে বউ সাজে তৈরি করছে। তানিশা কান্না করে চলছে, সাথে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাব্য একটা অফ হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে, কাজে চলে এসেছে। তানিশার কাব্য বিয়ের রেজিস্ট্রি করতে গিয়ে দেখে তানিশার মাত্র 16 বছরের মেয়ে। এই বিয়ে হবে না, মেয়ের বয়স কম, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কাজের কথা শুনে তানিশা যেন নিজের প্রাণ ফিরে পেল। কাজী আঙ্কেল, এই বজ্জার ডেভিলটা আমাকে জোর করে বিয়ে করার জন্য নিয়ে এসছে। তুমি চিন্তা করো না মা, আমি এই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। কাব্য পেছন থেকে একটা রিভলভার বের করে কাজীর মাথায় ঠেকিয়ে দিল। রিভলভার দেখে তানিশা আর কাজী দুজনের কলিজা শুকিয়ে গেছে। তানিশা ভয়ে ভয়ে বলল, স্যার, আপনি বলেন কোথায় সাইন করতে হবে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। গুড। কাজী তাড়াতাড়ি তাদের বিয়ে পড়িয়ে দিয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল। বিয়েটা হয়ে গেল। কাব্য তানিশাকে বিয়ের অভিনন্দন জানিয়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। তানিশা করুণ দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে বলল, স্যার, বাসার সবাই মনে হয় আমার জন্য টেনশন করছে, আমাকে বাসায় যেতে দেন প্লিজ। কাব্য তানিশার কথার কোনো তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে গেল। কাব্যকে এভাবে এগিয়ে আসতে দেখে তানিশা ভয়ে পিছুপা হতে হতে বলল, স্যার, আমাকে মারবেন না, আমি আমার মা বাবার বড় মেয়ে। আমাকে যদি মেরে ফেলেন আমার বাবা আপনার নামে পুলিশ কেস করবে, দেখে নিন স্যার প্লিজ। আর এক পা এগোবেন না, না হয় আমার আত্মার শেওড়া গাছে সাদা পেতনি হয়ে আপনাকে মেরে ফেলবে। কাব্য এগিয়ে এসে তানিশাকে এক টানে বাম হাতে নিজের বাহুডোরে চেপে ধরে। তানিশা মাথা নিচু করে কাব্যর বুকে মিশে আছে। ভয় তার কলিজা শুকিয়ে গেছে। না জানি ডেভিল এখন তার সাথে কি করে। কাব্য ডান হাতে তানিশার মুখটা উঁচু করে বলল, তখন কি যেন বলছিলে? স্যার, আমার মাথায় একটু সমস্যা আছে, আমি সবার সাথে এভাবে কথা বলি। আমার মনে হয় কিছুদিন পরে সবাই মিলে আমাকে পাবনায় পাগলাগারদে পাঠিয়ে দেবে। আপনার বিশ্বাস না হলে নীলাকে জিজ্ঞাসা করে দেখেন। স্যার, আমাকে কৈতরি মনে করে মাফ করে দিন। আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। স্যার, আমি মরে গেলেও আপনার নামে পুলিশ কেস করব না। আমার আত্মাও আপনাকে মারবে না। আমি আর জীবনে আপনার সামনে আসবো না। আমি সারা জীবন এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো। তবু আমাকে মাফ করে দিন। আমি রেস্টুরেন্টের কথাগুলো বলছি। কি? এটাই যে তোমার উপর আমার কোনো অধিকার নেই, তাই না? এখন দেখো, তোমার উপর আমার থেকে বেশি অধিকার আর কারো নেই। হয়তো তোমার মা বাবারও নেই, আর অন্য কারো তো দূরের কথা। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার উপর শুধুমাত্র আমার অধিকার আর কারো না। শুধুমাত্র অধিকারটা খাটানোর জন্য বিয়ে করেছেন? তানিশার এমন প্রশ্নে কাব্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আচমকাই ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, জামা কাপড় চেঞ্জ করে আসো। কেন? বাসায় যাবে না নাকি এখানে থাকার প্রিপারেশন নিচ্ছ? তানিশা বাসার নাম শুনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে এসেছে। কাব্য তার বন্ধু রিফাত আর তার পরিবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে ড্রাইভ করছে আর সামনে ছোট্ট আয়নাটা দিয়ে তানিশাকে দেখছে। তানিশার মনটা খুব খারাপ। নিজের অজান্তে চোখ থেকে গড়িয়ে জল পড়ছে। কাব্য রাগের বশে হয়তো বিয়েটা করেছে, কিন্তু তানিশাকে এভাবে দেখে তার নিজের কাছে সহ্য হচ্ছে না। তানিশাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, কালকে কলেজে যেতে যেন লেট না হয়। তানিশা কিছু না বলে বাসার ভেতরে চলে গেল।
সন্ধ্যার পর বাসায় ফেরার কারণে তার মামুনি অনেক প্রশ্ন করছে। তুই কোথায় উধাও হয়ে গেলি? তোর মোবাইল বন্ধ কেন? কত টেনশন হচ্ছিল জানিস? মামুনি, আমার ভালো লাগছে না, তুমি যাও তো এখান থেকে। কি হয়েছে বলবি তো? বলছি তো, বিরক্ত করো না। তানিশার মামুনি চলে গেল। তান্নিমা এসে পাশে বসলো। আপি, তুমি সারাদিন কোথায় ছিলে জানো? মামনি আর বাবা কত টেনশন করছে। তান্নিমা, আমাকে একটু একা থাকতে দে। আগে বলো, সারাদিন কোথায় ছিলে? তুই যাবি না? আমার প্রশ্নের উত্তর না দিলে আমি যাব না। তানিশা কিছু না বলে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ একটা চুড়ি নিয়ে তান্নিমার কাছে গিয়ে বলল, অনেক সহ্য করেছি, আর না, ওই অ্যানাকোন্ডাকে তো কিছু করতে পারি না। আজকে তোকে কুচি কুচি করে রান্না করে খাবো। আপি, তুমি পাগল হয়ে গেছো। আগে পাগল ছিলাম, এখন রাক্ষসী হয়েছি। তানিশা ছুরি দিয়ে তান্নিমার দিকে এগিয়ে আসতেই তান্নিমা ভয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে গেল। মামুনির কাছে গিয়ে বলল, মামনি, আপি পাগল হয়ে গেছে, ওকে পাগলাগারোতে দিয়ে দাও। কি যাতা বলছিস? ও ঠিক বলেছে, আমাকে পাবনার পাগলাগারোতে পাঠিয়ে দাও। ওরা যদি তোকে নিয়ে যায়, পরের দিন এসে দিয়ে যাবে। এমন পাগল মেয়েকে কেন তাদের ওখানে পাঠিয়েছে? এই জন্য আমাদের নামে মামলা করবে। তোর মতো মেয়েকে ওখানে রাখার মতো সাধ্য তাদের নেই, বুঝলি? তানিশা রেগে গজ গজ করে রুমে চলে গেল। রুমে গিয়ে ভাবছে কিভাবে ডেভিলের হাত থেকে বাঁচা যায়। একটা উপায় বের করতে হবে তাকে। যতদিন কোনো উপায় না পাওয়া যায় ততদিন কলেজে যাওয়া যাবে না। কাব্য রুমে বসে ভাবছে, শুধুমাত্র অধিকার কাটানোর জন্য কি তানিশাকে বিয়ে করেছে? আবিরের সাথে ঋতুও ছিল, তাহলে তানিশার জন্য এমন অনুভব করছে কেন? না, শুধুমাত্র অধিকার খাটানোর জন্য বিয়ে করেনি। কাব্য নিজের অজান্তে তানিশাকে ভালোবেসে ফেলেছে। যেই মেয়েটাকে একসময় কাব্য সহ্য করতে পারত না, যার সাথে কাব্যর কোনো মিল নেই, তাকেই কাব্য ভালোবেসে ফেলেছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরের দিন কলেজে গিয়ে দেখে তানিশা এখনো আসেনি। তানিশাকে কল করেছে, 2 বার রিং হবার পর ফোন বন্ধ করে দিল। কাব্যর মেজাজটাই খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি। কাব্য গাড়ি নিয়ে তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। তানিশা, দেখ তো কে এসেছে। আমি কেন দেখবো? আমি কি কাজের বুয়া রহিমা নাকি? দেখছিস না আমি কাজ করছি? কোন বজ্জাতের হাঁটি জানি এই সময় এসছে, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিয়েছে। তানিশা বক বক করে বাসার মেইন ডোর খুলে দেখে কাব্য দাঁড়িয়ে আছে। কে এসেছে? জেফেল, মানে অ্যানাকোন্ডা। কি যাতা বলছিস? কলেজের টিচার এসছে। 2 মিনিটের মধ্যে তৈরি হও কলেজে যাওয়ার জন্য। আমি বাহিরে ওয়েট করছি। স্যার, আমার শরীর ভালো না, আজকে কলেজে যাব না, আপনি চলে যান। কাব্য দরজায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশাকে না নিয়ে সে কলেজে যাবে না। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে চলে যাব। তাই বলে আমাকে ভেতরে বসতে বলবে না? আফটার অল আমার শ্বশুর বাড়ি বলে কথা। আর আমার শাশুড়ি মা কোথায়? ওনার সাথে তো আমার পরিচয়টা হয়নি। ওনাকে তো জানাতে হবে, বড় মেয়ের জামাই বলে কথা। স্যার প্লিজ। কি? ওকে, এখন যাওয়া যাক। তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য এগিয়ে গিয়ে তানিশার জন্য গাড়ির দরজাটা খুলে দিল। তানিশা গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল রিক্সার জন্য। কাব্য গিয়ে তার হাত ধরে গাড়ির কাছে এনে বলল, মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছ? রিক্সার জন্য। আমার গাড়ি থাকতে তুমি রিক্সায় করে যাবে? স্যার, আমি সবসময় রিক্সা করেই যাই। ঠিক আছে, আজকে থেকে আমার সাথে যাবে। স্যার, আপনার সাথে গাড়িতে গেলে মানুষ কি ভাববে? মানুষ যা ইচ্ছা ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার। গাড়িতে বসো। তানিশা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর আর চোখে তানিশাকে দেখছে। তানিশা মুখ ফুলিয়ে বসে আছে। ভালোই লাগছে কাব্যর। ইচ্ছে করছে তানিশাকে ভালোবাসার পরশে একটু ছুঁয়ে দিতে। তানিশা মনে মনে বলছে, লালবাদর, আমার থেকে পিছে ছুটানোর জন্য তোমার গলায় যদি কালো বাদর না ঝুলাইছি, তবে আমার নামও তানিশা না। কলেজে পৌঁছে তানিশা তার বান্ধবীদের সাথে চলে গেল। ঋতু তানিশাকে দেখে বলল, কালকে স্যার তোকে কোথায় নিয়ে গেছে রে? মানে কোন স্যার? ওই কন্ট্রাক্টর কথা আমার সামনে একদম নিবি না। তুই কি ভাইয়ার কথা বলছিস? তোর ভাই নাইজেরিয়ান অ্যানাকোন্ডা। ডাইনোসর একটা। ডাইনোসরটার কথা বলছি। এসব বাদ দিয়ে বল না, স্যার তোকে কোথায় নিয়ে গেছে? বিয়ে করতে। সবাই একসাথে তানিশার দিকে তাকিয়ে বলে উঠল,
হোয়াট? এই তুই কি পাগল হয়ে গেলি নাকি? কি যাতা বলছিস? আরে ও তো আগে থেকেই পাগল, তুই জানিস না? এই হলো বিড়াল, তুই কি বলতে চাইছিস? বলছি তোর মতো পাগল ছাগলকে স্যার কেন বিয়ে করতে যাবে? স্যারের জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তোর মতো এলিয়েনকে স্যার বিয়ে করতে যাবে? বজ্জাত ছেলে, লাল পিঁপড়া, কাদো কাদো, উফ, মুখ পোড়া হনুমান, শ্যামলা টাকলা উগান্ডা, ডাইন কোথাকার, সবসময় আমার পেছনে কেন লেগে থাকিস? আগে বল, আমাকে শ্যামলা টাকলা উগান্ডা কেন বললি? আমি কি টাকলা নাকি? কয়দিন পর তোর মাথায় টাক পড়বে আমার অভিশাপে, বুঝলি? তোর মতো কৈতরীর দোয়া কবুল করার জন্য মনে হয় আল্লাহ অপেক্ষা করে বসে আছে। বজ্জাত ছেলে, তোর মতো জলস্তিকে কুপিয়ে কুপিয়ে কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলবো না। আমার তো মনে হয় তোর মতো মহিষকে জবাই করে মিলাদ পরিয়ে মানুষদের খাইয়ে দেওয়া উচিত। এই তোরা প্লিজ চুপ কর, এখানে একটা ইম্পর্টেন্ট কথা চলছে। দেখছিস না রাক্ষসীটা কি করছে? তোকে তো আমি পরে দেখে নিব। এই বললি না তো স্যার কি সত্যি তোকে বিয়ে করার জন্য নিয়ে গেছে? তানিশা বল না প্লিজ। তানিশা মনে মনে ভাবছে, এখন যদি গন্ডার তার বিয়ের কথা সবাইকে জানিয়ে ফেলে তাহলে আরো বিপদে পড়বে। অ্যানাকন্ডার থেকে পিছা ছুটানোর জন্য জিরাফটার গলায় একটা জিরাফি ঝুলিয়ে দিতে হবে। জলহস্তির বিয়ের জন্য এখন নীলাকে পটাতে হবে। না মানে তখন বলছিলাম যে লাল বাদরের গলায় একটা কালো বাদর ঝুলিয়ে দে। মানে? আমি বলতে চাইছি যে স্যারের তো বিয়ের বয়স হয়েছে, ওনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। ভাইয়ার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? দেখ, গন্ডারটা শুরু থেকে আমাদের পেছনে লেগে আছে, আর গন্ডারের যে পরিমাণ রাগ আর আমাদের উপর যেভাবে ডেভিল রূপে অত্যাচার করে, আমার মনে হয় যদি অ্যানাকোন্ডা বিয়ে করে তাহলে আমাদের পেছনে আর এভাবে লেগে থাকবে না। বোন, তুই আমাদের এই উপকারটা কর প্লিজ। হ্যাঁ রে, এলিয়েনটা ঠিক বলছে। আমি যদি ভাইয়াকে বিয়ের কথা বলি, ভাই আমাকে আস্ত গিলে খাবে। আঙ্কেল আন্টিকে তো আর খাবে না, তুই বলে দেখলে কি হয়? অবশ্যই তুই ঠিক বলছিস, বাবাকে বলে দেখি বাবা কি বলে। সবাই মিলে আড্ডা দিচ্ছিল, তখন আবির এসে পেছন থেকে তানিশাকে ডাক দিল। হাই তিশা। তানিশা পেছনে ফিরে তাকিয়ে দেখে আবির। কালকের কথাটা মনে করে আবিরের দিকে কিছু না বলে এক দৌড়ে 3 তলায় ক্লাসরুমে চলে গেল। সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। ক্লাসের সময় হয়ে গেছে, সবাই ক্লাসে এসে বসে পড়ল। তুই এইভাবে দৌড়ে আসলি কেন? দেখছিস না কালকে ওই মুখ পোড়া আবিরের সাথে দেখে অ্যানাকোন্ডাটা কি করলো? কি করেছে এটাই তো বললি না। তুই তো কথাই বলবি না। এমন বজ্জার ডেভিল মার্কা অ্যানাকোন্ডা ভাই রেখে দিয়েছে। আমি হলে তো কবে কুচি কুচি করে কেটে রান্না করে খেয়ে ফেলতাম। আমি একটা কথা বুঝতে পারছি না, স্যার তোর সাথে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। কাব্য ক্লাস নিতে এসেছে। তানিশা একবারের জন্য কাব্যর দিকে তাকাচ্ছে না। এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছে কাব্য। ক্লাস শেষ করে কাব্য অফিস কক্ষে চলে গেল। অফিস কক্ষে একা একা বসে আছে। এই মুহূর্তে তানিশাকে তার খুব প্রয়োজন। অফিস কক্ষ থেকে বেরিয়ে দেখে তানিশা বাহিরে দাঁড়িয়ে সবার সাথে আড্ডা দিচ্ছিল। তানিশাকে কল করে বলল, অফিস কক্ষে আসো তো। কেন স্যার, আমি তো আজকে কোনো অন্যায়। তানিশা কিছু বলার আগে কাব্য কল কেটে দিল। তানিশা করুণ গলায় নীলাকে বলল, নীল প্লিজ আমার সাথে একটু আয়। কোথায়? অ্যানাকোন্ডা এখন আসিফকে যেতে বলেছে, কেন জানি। বোন তোকে ডাকছে, তুই যা, আমাকে তো আর ডাকেনি। বজ্জাত মেয়ে হয়েছিস তো, ডেভিল বজ্জাত ভাইটার মতো। যা, তোর যেতে হবে না। তানিশা রেগে একাই চলে গেল। অফিস কক্ষে গিয়ে ভয়ে মাথা নিচু করে বলল, স্যার কেন ডেকেছেন? কাম অন সুইটহার্ট, নিজের বউকে কেন ডাকে জানো না? কেন? ভাবছি বউটার সাথে একটু রোম্যান্স করব। স্যার দেখেন, এটা কিন্তু ঠিক না। এটা আপনার কলেজ হতে পারে, তাই বলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন নাকি? তানিশা ভয়ে পিছু পা হতে হতে দেয়ালের সাথে লেগে গেল। কাব্য তানিশার অনেকটা কাছে গিয়ে একটা হাত দেয়ালে রাখলো। তানিশা ভয়ে মাথা নিচু করে আছে, চুলগুলো মুখের উপরে পড়ে আছে। কাব্য আলতো করে তানিশার মুখে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানের নিচে গুজে দিয়ে বলল, এখনো কিছু করিনি, তবে অনেক কিছু করার বাকি আছে। স্যার একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ান প্লিজ। আমার বউ, আমার যা ইচ্ছা তাই করতে পারি। মানে? মানে তোমার স্বপ্নগুলো তো পূরণ করার দায়িত্ব আমার, তাই না?
তার জন্য তোমার কাছে তো আসতেই হবে। একটু একটু রোম্যান্সের কি হবে, অনেক কিছু করা লাগবে। আমি ভাবছি আমাদের একটু প্রাইভেসি দরকার, কি বলো? না বলে তানিশার গালে আলতো করে একটা চুমু খেলো। কাব্যর স্পর্শে তানিশা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। কাব্য তানিশার এতটাই কাছে চলে গেছে যে তানিশার স্পন্দনগুলো খুব জোরে থক থক করছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। তানিশা বুঝতে পারছে না এখন অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাতে হবে। কাব্য কিছু করার আগেই তানিশা বলে উঠল, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। বলো। আপনাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে না। মানে? মানে আপনি একবার নিজের দিকে ভালোভাবে তাকান। আপনি কত শিক্ষিত, লম্বা, স্মার্ট। আপনার কথা বলার স্টাইল, আপনার পার্সোনালিটি একদম আলাদা। আপনি একজন প্রিন্সিপালের ছেলে, কলেজের টিচার। আপনার যোগ্যতা অনুসারে একটা মন্ত্রী মেয়েকে বিয়ে করা উচিত। আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে তার স্বপ্নগুলো পূরণ করেন। আর আমি এতটুকু একটা পিচ্ছি মেয়ে যার মাথায় গোবর ছাড়া কিছুই নেই, আমার তো কোনো যোগ্যতাই নেই। মাঝে মাঝে মনে হয় কোনো একটা ঠেলাগাড়িওয়ালার সাথে আমার বিয়ে হবে আর সে আমার স্বপ্নগুলো পূরণ করবে। ঠেলাগাড়িওয়ালা হলেও সমস্যা নেই স্যার, আপনিও সুখে থাকবেন আর আমিও। কথাগুলো বলে কাব্যর দিকে তাকিয়ে দেখে কাব্য আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তানিশার কথাগুলো শুনে কাব্যর এতটাই রাগ উঠে গেছে, রাগে চোখ দুটি লাল হয়ে গেছে। কাব্যর চোখ দুটি দেখে তানিশার ভয়ে কলিজা শুকিয়ে গেছে। এটা ভেবে যে এখন অ্যানাকন্ডা তার অবস্থা কি করবে। তানিশা কাব্যর থেকে দূরে সরার জন্য এক পা দুপা করে আস্তে আস্তে পাশ কাটিয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। তার আগে কাব্য তানিশার হাত ধরে ফেললো। এতক্ষণ কি বলছিলে? স্যার আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি, আমার কোনো দোষ নেই। একজন ঠেলাগাড়িওয়ালা তোমার স্বপ্ন পূরণ করবে, এটার মানে কি বুঝতে পারছো? স্যার কোনো একদিন তো বিয়ে করব, আর যাকেই করি। জাস্ট শাট আপ। তোমার স্বপ্নগুলো পূরণ করার অধিকার শুধুমাত্র আমার। অন্য কারো চিন্তা কখনো ভুল করেও মাথায় আনবে না, তাহলে তোমার কি অবস্থা হবে সেটা কল্পনার বাহিরে। আর অন্য কেউ যদি তোমার দিকে ভুলেও চোখ তুলে তাকায়, তার চোখ দুটি আমি তুলে ফেলবো। মাইন্ড ইট। জাস্ট লিভ। আমার মুডটাই খারাপ করে দিলে। তাহলে স্যার আমার মতো কৈতুরীকে ছেড়ে দিলেই তো পারেন, অযথা আপনার জীবনে ঝামেলা বাঁধানোর কি দরকার? কি বললে? কিছু না বলেই এক দৌড়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল। রাতে কাব্য বাসায় ফিরে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং এ বসলো। কাব্য, তোর সাথে একটু কথা ছিল। জি বাবা বলো। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তোর বিয়ের বয়স হয়েছে, আমরা ভাবছি তোর বিয়ের কাজটা সেরে ফেলতে। বাবা আমি এখন বিয়ে করছি না, 2 বছর পর চিন্তা করব। দেখ বাবা, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, মেয়েটা আমাদের পরিচিত, তুই না করিস না। কাব্য ভাবছে হয়তো তানিশার কথা বলছে। কাব্য মনে মনে অনেকটা খুশি হয়ে বলল, মেয়েটা কি তানিশা? না, ওর মামাতো বোন তানহা। আমি আপুকে চিনি, অনার্স 3rd ইয়ারে পড়ে। তোমার সাথে ভালোই মানাবে। বাবা তোমাকে বিয়ের আইডিয়াটা কে দিয়েছে? কে আবার দিবে? আমি তোর বাবা, তোর ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করার অধিকার আমার আছে। আমি যেটা বলছি তার উত্তর দাও। বাবারে, আমার কোনো দোষ নেই, নীলা বলেছে। তুই কবে থেকে আমার ব্যাপারে এত চিন্তা করতে শুরু করলি? না মানে ভাইয়া, আমি ভাবছিলাম। তোর মাথায় আমার বিয়ের ব্যাপারটা কে ঢুকিয়েছে? আমি নিজে থেকে বাবা বলছিলাম। জাস্ট অ্যান্সার মি, ড্যাম ইট। তানিশা সকালে বলছিল। কাব্য রেগে খাবার টেবিল থেকে উঠে পড়লো। প্রচন্ড রাগ হচ্ছে তানিশার উপর। সামনে পেলে ফাজিল মেয়েটাকে একটা আছাড় মারত। নিজের স্বামীর জন্য অন্য একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কেউ এমন করে? কালকে কলেজে গেলে মজা বোঝাবে। তানিশা নাস্তার টেবিলে বসে ভাবছে, কলেজে গেলে আবারও ডেভিলের মুখোমুখি হতে হবে। না গেলেও নিস্তার নাই। এখন ডেভিলের থেকে কিভাবে বাঁচা যায়? এমন কিছু করতে হবে যেন ডেভিল নিচ থেকে তাকে ছেড়ে দেয়। কিন্তু কি, সেটা না হয় পরে ভাবা যাবে। এখন কিছুদিনের জন্য না হয় দূরে কোথাও বেড়াতে যাওয়া যাক, তখন আর ডেভিল তাকে কোথাও খুঁজে পাবে। নাস্তা না করে কি ভাবছিস? ভাবছি আজকে কলেজে যাব না। আপি তুমি এত পড়াচর কিভাবে হলে? একদম চুপ, বচ্চাত মেয়ে।
পড়াশোনা করে মনে হয় এমবিবিএস উকিল হবি? এমবিবিএস ডাক্তার হয়, উকিল না, এটাও জানো না? ফাজিল মেয়ে, আমার কথায় নাক গলাচ্ছিস কেন? তোর নাকে ইঁদুর ঝুলিয়ে দিব। তুই আর মানুষ হইলি না, এলিয়েনই রয়ে গেলি। আচ্ছা মামুনি, এত পড়াশোনা করে কি করব বলো তো? কদিন পরে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপর সংসার আর নাতি নাতি নিয়ে ব্যস্ত থাকবো, তারপরে বুড়ি হয়ে মরে যাব। তাহলে পড়ালেখার কি দরকার? তান্নিমা আর তার মামুনি ভেবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। তুই কি এখন বিয়ে করার জন্য লেখাপড়া ছেড়ে দিবি নাকি? মামুনি, এখন বিয়ে করব না, কিছুদিনের জন্য পলাশ ভাইয়ার বাসায় থেকে ঘুরে আসি, তারপর। পলাশের বাসায় যেতে হবে না, ওর বাসা অনেক ঝামেলা চলছে। কিসের ঝামেলা? পলাশ তার বউকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন, কি হয়েছে? বউকে নাকি কোনো ছেলের সাথে দেখেছে, ওটা নিয়ে ঝামেলা হচ্ছে। অন্য ছেলের সাথে দেখলে ডিভোর্স দিয়ে দেবে? কোনো স্বামী এটা মেনে নেয় না যে তার স্ত্রী অন্য একটা ছেলের সাথে বেশি মিশুক। এর জন্য কত সংসারই তো ভাঙে। হয় নাকি? তুমি শিওর? শিওর হবার কি আছে, এটাই তো বাস্তবতা। মামুনি, তুমি যে আমার কত বড় সমস্যার সমাধান করছো বলে বোঝাতে পারবো না। তানিশা আইডিয়া পেয়ে গেছে কিভাবে ডেভিলের হাত থেকে বাঁচা যায়। প্রথমে হয়তো কোনো ছেলের সাথে দেখে রাগারাগি করবে, তারপর নিচ থেকে তাকে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা ভাবতে খুশিতে তানিশা কিছুক্ষণ তিরিং বিরিং নাচতে ইচ্ছে করছে। পরে নাচবে, আগে তৈরি হয়ে কলেজে যেতে হবে। তানিশা কলেজে চলে গেছে। কাব্য প্রচন্ড রেগে আছে, অনেকক্ষণ ধরে তানিশার জন্য অপেক্ষা করছে। আজকে তানিশার সাথে সে কি করবে নিজেও জানে না। তানিশা কলেজে পৌঁছে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে পড়ল। আজ মনটা অনেক ভালো, তবে কোনো কালো বাদরের সাহায্যে ডেভিলকে বাঁচাবে সেটাই ভাবছে। ততক্ষণে কাব্যর কল চলে এসেছে। জি স্যার, বলেন। জাস্ট 2 মিনিটের মধ্যে 3 তলায় আসো। স্যার, এখনো তো ক্লাস। তানিশা কথা শেষ করার আগে কাব্য কল কেটে দিল। তানিশা বকবক করে 3 তলায় গিয়ে দেখে কাব্য আগে থেকেই দাঁড়িয়ে আছে। ডেভিলকে দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ রেগে আছে। ডেভিল সব সময় এত রেগে থাকে কেন, এটাই বোঝে না। তানিশা ভয়ে আর সামনে এগোচ্ছে না। তানিশাকে দেখা মাত্র তার হাত ধরে টেনে একটা খালি রুমে নিয়ে গিয়ে তার 2 বাহু চেপে ধরে বলল, কালকে নীলাকে কি বলেছিলে? কই কি বলছি? কি বলেছ জানো না? তোমার সাহস হলো কি করে আমার বিয়ের কথা চিন্তা করার, তাও আবার মেয়েও ঠিক করে ফেলেছ। স্যার, আমার কি দোষ? আপনি তো আর বলেন নাই যে বিয়ে করবেন না, আপনার ভালোর। জাস্ট শাট আপ। বিয়ে মানুষ কয়বার করে? 4 বার। হোয়াট? জি স্যার, আপনি যে পরিমাণ রাগ দেখান, আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আবার বিয়ে করবেন, আবার বিয়ে করবেন, আবার ছেড়ে চলে যাবে। আপনি বিয়ে করতেই থাকবেন, কিন্তু আপনার বউ থাকবে না। হোয়াট রাবিশ! জি স্যার, আপনি বারবার রাগ দেখান, তাই আমি চিন্তা করছি আপনার মতো ডেভিল মার্কা অ্যানাকোন্ডাকে ডিভোর্স দিয়ে একটা ঠেলাগাড়িওয়ালা দেখে বিয়ে করব। ডিভোর্সের কথা শুনে কাব্যর রাগ চরমে পৌঁছে গেছে। তানিশা কাব্যর দিকে তাকাতেই তার গলা শুকিয়ে গেছে। কোন রকমে এখান থেকে পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই কাব্য এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে। কাব্য কখনো তাকে এভাবে স্পর্শ করেনি। তানিশাকে এতটাই কাছে টেনে নিয়েছে, তাদের মধ্যে বিন্দুমাত্র ফাঁকা নেই। আমাকে ডিভোর্স দিবে? না মানে আপনি নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন, এটাই বলতে চাইছি। তুমি আজকাল বড্ড বেশি বেড়ে গেছো। কলেজ ছুটি হবার পর তোমাকে দেখাচ্ছি মজা। কাব্য তানিশাকে ছেড়ে দিয়ে রেগে চলে গেল। কলেজ ছুটির পর ডেভিল তার সাথে কি করবে এটাই ভাবছে। অনেক টেনশন হচ্ছে তার। ক্লাসে কাব্য একবারও তানিশার সাথে কথা বলেনি। কাব্যর মাথায় অন্য কিছু চলছে। কলেজ ছুটির পর সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমার ভালো দিনগুলো শেষ হয়ে গেছে রে। তোর আবার কি হলো? আমি যদি মরে যাই, তোরা কি আমাকে ভুলে যাবি? কি যে বলিস, মাথা খারাপ নাকি? তুই আমাদের এত ভালো একটা দোস্ত, তোকে কিভাবে বলবো? তোর মতো কৈতরি যদি মরে, আমি খুশিতে সবাইকে মুরগি কেটে খাওয়াবো। আসলে গরু কেনার টাকা নাই তো, তাই। বজ্জাতের হাড্ডি, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, শ্যামলা টাকলা উগান্ডা, জলহস্তি, মুখপোড়া হনুমান, কালো বাদর, লাল পিঁপড়া, জঙ্গলের বন মানুষ, পেঁচা, তেলাপোকা, কেঁচো। আরে থাম, আজকে কি সব বলে ফেলবি নাকি? দেখছিস না পেঙ্গুইনটা কি করছে? তাই বলে এভাবে? তুই তো কথাই বলবি না, বজ্জাত মেয়ে। তোর কারণে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোকে তো আমি আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলবো। আমি আবার কি করলাম? কি না করছিস সেটা বল। হাই এভরিওয়ান। তানিশা ফিরে এসে দেখে
আবির ঋতুর সাথে দেখা করতে এসেছে। তানিশা ভাবছে ওই দিন এই মুখ পোড়া আবিরের সাথে দেখে ডেভিল তাকে বিয়ে করেছে। আজকে যদি আবার দেখে তাহলে ডিভোর্স দিয়ে দেবে। কথাটা ভেবে আজ নিজ থেকে আবিরের সাথে কথা বলছে। আরে আবির ভাইয়া, আপনি? তোমাদের সাথে দেখা করতে এসেছে। আমার একটু হেল্প করবেন? কি বলো? আপনি একটু আমার সাথে চলেন, তারপর বলছি। কোথায় যাবে? চিন্তা করিস না, আবির ভাইয়া তোরই থাকবে। আমার একটা হেল্প করার জন্য ওনাকে নিয়ে যাচ্ছি। তানিশা আবিরকে নিয়ে কলেজ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর দোয়া করছে আজকে তার প্ল্যানিংটা যেন কাজ করে, ডেভিল যেন আজ নিজ থেকে তাকে ছেড়ে দেয়। কি কাজ বললে না তো? ভাইয়া আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এটাই আপনার কাজ। এই রোদের মধ্যে? আপনি জানেন রোদ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? কতটা? এই রোদে থাকলে মানুষ কালো হয়ে যায়, তখন আর তার পেছনে কেউ ঘুরঘুর করে না, জীবনের কোনো ঝুঁকিও থাকে না। রিয়েলি? আমি তো জানতাম না। দুজনের রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। কাব্য তানিশাকে কলেজে খুঁজে না পেয়ে প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েটা তার কোনো কথাই শোনে না। আজ প্রয়োজনে তানিশার বাড়িতে গিয়ে একটা কিছু করবে। কাব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে যখনই ড্রাইভ করতে যাবে সামনে তাকিয়ে দেখে তানিশা আবিরের সাথে হাসাহাসি করছে। সাথে সাথে কাব্যর সপ্তম আসমানে উঠে পড়ল। কাব্য গাড়ি থেকে নেমে আবিরের কাছে গিয়ে তার শার্টের কলার ধরল। তোকে না বলেছিলাম আমার কলেজের আশেপাশে যেন না দেখি? স্যার স্যার ওনার কোনো দোষ নেই, আমি ওনাকে আসতে বলেছি। তানিশার কথাটা শোনা মাত্র কাব্য রেগে আগুন হয়ে গেছে। আবিরের কলারটা ছেড়ে দিয়ে বলল, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, তার আগে ওর একটা ব্যবস্থা করতে হবে। কাব্য তানিশার হাত টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য সামনে তাকিয়ে ড্রাইভ করা শুরু করলো। তানিশা ভাবছে কাব্য হয়তো রেগে তাকে এখন কোর্টে নিয়ে যাচ্ছে ডিভোর্স দেওয়ার জন্য। তানিশা অনেকটা খুশি হয়ে জিজ্ঞেস করলো, স্যার আমরা কি কোর্টে যাচ্ছি? স্যার আমি বলি কি, আমার মতো মেয়েকে ডিভোর্স কি লাথি মেরে আপনার জীবন থেকে বের করে দেওয়া উচিত। আমার মতো মেয়ে আপনার মান সম্মান সব শেষ করে দিত। এই কাজটা অবশ্য আপনার অনেক আগেই করা দরকার ছিল। সমস্যা নেই, এখন তো বুঝতে পেরেছেন আমি আপনার যোগ্য নই। স্যার আপনি ভুল রাস্তায় চলে এসেছেন, এটা তো কোর্টে যাওয়ার রাস্তা না, এটা আপনাদের ফার্ম হাউসে যাওয়ার রাস্তা। কাব্য কিছুই বলছে না। তানিশা একা একাই বকবক করছে। কাব্য তাদের ফার্ম হাউসের সামনে গাড়ি থামাতেই তানিশা বলল, স্যার আমি বুঝতে পারছি আসল ব্যাপারটা কি। কাব্য তানিশার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে। আপনি আগের বার যেমন কাজে অফিসে না নিয়ে বিয়ে করেছেন, এখন কোর্টে না নিয়ে বাসায় ডিভোর্সের ব্যবস্থা করেছেন, তাই না? সেটা ভিতরে গেলেই টের পাবে। কাব্য তানিশার হাত টেনে ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরে ঢুকতেই পুরো ঘর খালি। তানিশার সামনে এগোচ্ছে না, ভয়ে পিছুপা হতে লাগলো। কাব্য এক প্রকার টেনে তাকে একটা রুমে নিয়ে গেল। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে রুমের দরজা লক করে ফেললো। শার্টের বোতামগুলো এক হাতে খুলতে খুলতে তানিশার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আবিরের সাথে তোমার এত ভাব কিসের? স্যার আপনি কি করছেন? শার্টের বোতাম খুলছেন কেন? যেটা এতদিন করার বাকি ছিল আজ সেটাই করব। আজকের পর আমার থেকে নিজেকে দূরে সরানোর বা ডিভোর্সের কথা তোমার মুখে কখনোই আসবে না। কাব্যর চোখ দুটি রাগে লাল হয়ে আছে। হয়তো রাগের বশে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তানিশার ভয়ে তার কলিজা গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে এক্ষুনি তার জীবন শেষ হয়ে যাবে। তবুও মনে সাহস জুগিয়ে বলল, স্যার আর এক পা এগোবেন না। আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আপনার প্রতিদিনের অত্যাচারে আমার বাঁচার ইচ্ছেই মরে গেছে। তানিশার কথা শুনে কাব্য দাঁড়িয়ে গেল, এক পাও এগোচ্ছে না। সত্যি যদি তানিশা নিজের কোনো ক্ষতি করে? তানিশার চোখ দুটি ঝাপসা হয়ে আসছে, তবুও আজ সে বলবে, স্যার আমার জীবন তো কৈতরীর থেকেও খারাপ হয়ে গেছে। আপনার ইচ্ছে হয়েছে রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করে ফেললেন শুধুমাত্র অধিকার খাটানোর জন্য, আর যখন ইচ্ছে হচ্ছে নিজের অধিকার খাটানোর জন্য চলে আসছেন। আমার তো মনে হয় আমার জীবনের কোনো মূল্যই নেই। যেখানে আমার চাওয়া পাওয়া ইচ্ছে আকাঙ্ক্ষার কোনো কিছুরই মূল্য নেই, সেখানে আমার জীবনের মূল্য কি করে থাকবে আপনার কাছে? কখনো ভেবে দেখেছেন নীলার সাথে যদি কেউ এমন করতো তখন আপনার মনে কেমন লাগতো? কাব্য তার হাত মুষ্টিবদ্ধ করে তানিশার কথাগুলো শুনছে আর কিছুই বলছে না। সত্যিই তো, তার বোনের সাথে কেউ এমন করলে তার কেমন লাগতো। আজ তানিশার কথাগুলো কোনো ভুল নেই। তানিশা আবারও বলতে শুরু করলো, অবশ্য কেন ভেবে দেখবেন,
আপনার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ দুটিই তো আপনি তুলে নিয়ে আসবেন। আমার যদি একটা বড় ভাই থাকতো, তখন আপনাকে দেখিয়ে দিতাম। আপনি আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমার তো মরে যাওয়া উচিত। একটা কাজ করেন, প্রতিদিন এমন অত্যাচার না করে আমাকে একেবারে মেরে ফেলেন। আপনার এই অত্যাচার আমার সহ্য হচ্ছে না, মরে যেতে ইচ্ছা করছে। তানিশা কেঁদে কেঁদে কথাগুলো বলছিল। কথাগুলো বলার সময় পুরো শরীর ঘামছিল আর তানিশা কাঁপছিল। চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল তার। কাব্য নিজের প্রতি খুব রাগ হচ্ছে তানিশার এমন অবস্থা দেখে। কেন জানি নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। কাব্য কিছু না বলে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যেতে লাগলে পেছন থেকে কিছু পড়ার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে তানিশা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কাব্য দৌড়ে গিয়ে তানিশাকে কোলে তুলে নিয়ে গালে হাত দিয়ে তানিশাকে ডাকতে উঠালো। তানিশা, এই তানিশা, তানিশা, কথা বলো প্লিজ। এই, কি হয়েছে তোমার? কিছু বলো। কাব্য তানিশাকে ডাকছে, মুখে হালকা পানি ছিটিয়ে দিচ্ছে, কিন্তু তানিশার জ্ঞান ফিরছে না। এবার কাব্যর মনে অনেকটা ভয় কাজ করছে। তানিশাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেছে। তানিশার একটা হাত নিজের হাতে চেপে ধরে আছে আর ডাক্তার তাকে দেখছে। অনেকক্ষণ চেক আপ করার পর ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, আবার আছেও। শরীর অনেক দুর্বল আর অতিরিক্ত চাপের কারণে ও অজ্ঞান হয়ে গেছে। যেহেতু ওর আগে একটা অপারেশন হয়েছে আর শারীরিক কন্ডিশনও তেমন ঠিক নেই, ওই সময় এতটা চাপ দেওয়া ঠিক হবে না। ডোন্ট ওয়ারি ডক্টর, আজকের পর ওর উপর কোনো চাপ আসবে না। আপনি জাস্ট এটা বলেন, ও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো? কিছু ভিটামিন জাতীয় মেডিসিন লিখে দিয়েছি, ওগুলো নিয়মিত খেলে শরীরের দুর্বলতা কেটে যাবে আর মানসিকভাবে চাপটা যেন কম থাকে, আর সেদিকে খেয়াল রাখবেন, তাহলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ডাক্তার চলে গেল। কাব্য তানিশার একটা হাত তার দুই হাতের মাঝে ধরে রেখে ভাবছে, আজ তার জন্য তানিশার এমন অবস্থা, তার জন্য তানিশার কোনো ক্ষতি হোক এটা সে কখনো মেনে নেবে না। কাব্য এটা বুঝে গেছে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, আর তার সাথে হয়তো তানিশা হয়তো কখনো সুখী হবে না। তাই তানিশার ভালোর জন্য ওর সুখের কথা ভেবে কাব্য না হয় ওর থেকে দূরে চলে যাক। কাব্য ভেবে নিয়েছে সে তানিশাকে ডিভোর্স দিয়ে দিবে। কাব্য আলতো করে তানিশার কপালে একটা চুমু দিয়ে চলে যেতে লাগলো। তানিশার জ্ঞান ফিরেছে, চোখ দুটি মিটমিট করে খুলে দেখে কাব্য চলে যাচ্ছে। স্যার! কাব্য পেছনে তাকিয়ে দেখে তানিশার জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার জীবনটা ফিরে পেয়েছে। কাব্য তানিশার কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, থ্যাংক গড, তোমার সেন্স ফিরে এসেছে। তুমি ঠিক আছো তো? আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেননি তো? কাব্য ছলছল চোখে তানিশার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না করলো। স্যার, তখন আমি রাগের বশে এত কথা বলেছি, আমাকে কৈতরী ভেবে মাফ করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এভাবে কথা বলবো না। আজকের পর তোমার উপর কখনো রাগ দেখাবো না। ইনফ্যাক্ট আমি ভেবে নিয়েছি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। স্যার, আপনি সত্যিই বলছেন? আই এম সিরিয়াস। আরে স্যার, আপনি এত মহান হইলেন কবে? ধরে নাও আজকে। কাব্যর মুখে ডিভোর্সের কথা শুনে তানিশা খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভাবছে তার প্ল্যানিং হয়তো সফল হয়েছে। স্যার, আমি বাসায় যাব। ডক্টর বলছে হসপিটাল একদিন থাকার জন্য। আমি এখন পুরোপুরি সুস্থ। স্যার, আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্য তানিশার দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর তানিশার মুখে এমন নিষ্পাপ হাসি ফুটে উঠেছে। তানিশার এই চেহারায় কতটা মায়া জড়িয়ে আছে সেটা হয়তো তানিশা নিজেও জানে না। কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়েছে। আজ গাড়িতে একবারও তানিশার দিকে তাকায়নি। 2 দিন তানিশার অসুস্থতার জন্য কলেজে যায়নি। এই 2 দিনে কাব্য একবারও কল করে তানিশার খোঁজ নেয়নি, কিন্তু নীলা আর তার বন্ধুরা নিয়েছে। কাব্যর উপর রাগ হচ্ছে। ডিভোর্স দিয়ে দিবে তাই বলে একবারও খোঁজ নেবে না, এটা কেমন কথা? আজ কলেজে এসে বন্ধুদের পাশে না বসে সোজা অফিস কক্ষে চলে গেল কাব্যর সাথে দেখা করার জন্য। স্যার, ভেতরে আসবো? আসুন। কাব্য কলেজের জরুরি কিছু পেপার নিয়ে কাজ করছিল। তানিশার দিকে না তাকিয়ে আসতে বলল। তানিশা ভেতরে এসে দাঁড়িয়ে আছে, অথচ কাব্য একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। না তাকিয়ে বলল, মিস তানিশা, কিছু বলবেন? স্যার, আপনি কিছু বললেন না? আমার প্রয়োজন হলে তো আমি নিজেই আপনাকে ডাকতাম, তাই না? হ্যাঁ, না মানে বলছিলাম আপনি কল করে একবারও আমার খোঁজ নিলেন না যে। দেখুন, আমি আপনার ফ্রেন্ড না, আর কলেজের স্টুডেন্ট যদি অসুস্থ হয়
তাহলে সবার খোঁজ খবর নেওয়া আমার পক্ষে পসিবল না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার যদি কথা শেষ হয় আপনি এখন আসতে পারেন, আমি একটু কাজে ব্যস্ত। কাব্যর কথাগুলো তানিশার খুব গায়ে লাগলো। আগে নিজেই তানিশাকে ডেকে নিত, সব সময় তার দিকে তাকিয়ে থাকতো, অথচ আজকে একটা বারও তার দিকে তাকানোর সময় নেই। তানিশা না দাঁড়িয়ে চলে আসলো, নিজে নিজে বকবক করতে করতে গিয়ে তার বন্ধুদের পাশে বসে পড়লো। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান কন্টার, জলহস্তি, লুচুর হাড্ডি, আমার দিকে তাকানো তোর সময় নেই না? তোর গলায় কাজের বস্তা ঝুলিয়ে দেওয়া উচিত। কালো কুমির, সারাদিন তুই শুধু কাজ করবি। আমার তো ইচ্ছে করছে তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেল। ডাইনোসর ডাইন কোথাকার। তানিশার রাগে গজগজ করতে করতে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তোর সব কটা বজ্জাতের হাড্ডি, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই ঠিক আছিস তো? আর কাকে এভাবে বকছিস? কাকে আবার? নীলার ভাই বজ্জাতের হাড্ডিটাকে। অ্যানাকোন্ডাটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। বলে কি, আপনার যদি কথা শেষ হয় আপনি আসতে পারেন, আমি ব্যস্ত। আরে লাল বাদর, মুখ পোড়া হনুমান, তোর কাজ করতে ভালো লাগে তাই বলে আমার দিকে একবারও তাকাবি না? তোর জীবন শুধু কাজ আর পড়াশোনার মধ্যেই কাটবে নাকি? তুই আমার দিকে তাকাসনি, তোর এত বড় সাহস? আরে আমার তো ইচ্ছে করছে ওই ডেভিলটাকে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলবি। আরে বোন, তুই এলিয়েনে ভালো ছিলি, তোকে রাক্ষসী রূপে মানায় না। শেওড়া গাছের সাদা পেতনি তোকে দারুণ মানায়। আমি যদি শেওড়া গাছের সাদা পেতনি হই, সবার আগে তোর ঘাড় মটকাবো। লাল পিঁপড়া, পচা আলু, পেঙ্গুইন কোথাকার, আমার সাথে একদম কথা বলবি না। মেজাজ এমনি অনেক খারাপ আছে। এই তোরা সবাই চুপ থাক। এতদিন তো ভাইয়া তোকে এই করতো সেই করতো, তোর সহ্য হতো না। এখন যদি তোর দিকে না তাকায়, তোর সাথে কথা না বলে, তোর জন্য তো ভালোই। তাহলে তুই ভাইয়ার পেছনে এভাবে লেগে আছিস কেন? বজ্জাত মেয়ে, তুই তো কথা বলবি না, হয়েছিস বজ্জাত ভাইটার মতো। ইচ্ছে তো করে ভাই বোন দুটোকেই আলু সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খেয়ে ফেলি। ওই বজ্জাত মেয়ে, তখন থেকে রাক্ষসীর মতো আমাদের পেছনে পড়ে আছিস কেন? তোর সাথে ডেভিল রূপে অত্যাচার করলো দোষ, না করলো দোষ। আজকে ভাইয়াকে বলবো তোকে যেন কলেজের ছাদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে। আমার মনে হয় তুই এগুলো মিস করছিস, তাই এমন করছিস। মানে তুই কি বলতে চাইছিস? মানে ভাইয়া যদি তোর সাথে কথা না বলে, তোর দিকে না তাকায়, তাহলে তুই বেঁচে গেলি। ভাইয়ার আগের মতো ডেভিল রূপে তোর সাথে আর অত্যাচার করবে না। আসলে এই বিষয়টা আমার মাথায় কেন ঢুকলো না আগে? কারণ তোর মাথায় গোবর ভর্তি। তানিশা ভাবলো ডেভিলের হাত থেকে তো বেঁচে গেল, তাহলে সে এমন করছে কেন? আজ 3 দিন হলো কাব্য তানিশার সাথে ক্লাসে পড়ার বিষয় ছাড়া অন্য কোনো কথা বলে না। কল করে তানিশার খোঁজ খবর নেয় না, এমনকি তানিশার দিকে ভালোভাবে তাকায়ও না। তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে চুপচাপ বসে থাকে, আগের মতো বকবকও করে না। আজও ব্যতিক্রম কিছু না, তানিশা বন্ধুদের সাথে বসে আছে, সবাই আড্ডা দিচ্ছিল। তখন কাব্য গাড়ি নিয়ে কলেজে ঢুকলো। তানিশা তার গাড়ির দিকে তাকিয়ে রইল। গাড়ি থেকে 2টা ছেলে আর 2টা মেয়ে নামলো। কাব্য তাদের নিয়ে কলেজের ভেতর চলে গেল। তানিশা নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, এরা কে? কারা? এখন যে স্যারের গাড়ি থেকে নামলো? ওরা ভাইয়ার ভার্সিটি লাইফের বন্ধু, বিদেশে একসাথে পড়াশোনা করেছিল। মেয়েগুলো বুঝি বন্ধু? যেমন আমি, রাফি, রাতুল, ঋতু। তুই? তোর পরনের ড্রেস দেখেছিস? আরে ওরা বাহির থেকে লেখাপড়া করেছে, সবসময় ওসব ড্রেসই পরে, বুঝেছিস? আমার এত বোঝার দরকার নেই। তানিশা উঠে চলে এসেছে। কাব্য সবাইকে নিয়ে কলেজের পুরো অংশ ঘুরে ফিরে দেখাচ্ছে, সবার সাথে অনেকটা হেসে হেসে কথা বলছে। তানিশা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আজকে অনেকদিন পর তার ডেভিল প্রাণ খুলে হাসছে। ডেভিলের হাসিটা মারাত্মক সুন্দর, যে কেউ প্রেমে পড়ে যাবে। তানিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়ে কাব্যকে জড়িয়ে ধরলো। তানিশার চোখ দুটি বড় হয়ে গেছে। এই মুহূর্তে তানিশার মনে হচ্ছে শাকচুনিটার চুলগুলো টেনে ছেড়ে দিতে। মেয়েটা ছেড়ে দিতেই আরেকজন এসে জড়িয়ে ধরে। পরপর সবাই কাব্যকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে চলে গেল। তানিশা রেগে আগুন হয়ে গেছে। কাব্য সবসময় নিজের ইচ্ছে মতো চলবে, তানিশা এটা মানবে না। কাব্য তার অফিস কক্ষে চলে গেল। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। তানিশা কাব্যর পিছু পিছু অফিস কক্ষে গিয়ে কাব্যকে পেছন থেকে ডাকলো, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে বলো? স্যার, মেয়েগুলো কি শুধুমাত্র আপনার বন্ধু ছিল নাকি অন্য কিছু?
মানে মেয়েগুলো আপনাকে যেভাবে জড়িয়ে ধরেছে, আমার তো মনে হচ্ছে বন্ধুত্বের থেকে বেশি কিছু। তোমাকে বলবো কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমাকে বলবেন কেন মানে? অবভিয়াসলি তুমি জাস্ট আমার একজন স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট? নিজেকে কি ভাবেন আপনি? হোয়াট ডু ইউ মিন? আই মিন আই এম নট কৈতরিক, আই এম মিস ডেভিল কুইন। কথাটা বলেই তানিশা নিজের জিহ্বায় কামড় দিল। কাব্য যেন আকাশ থেকে পড়ল। ডেভিল কুইন মানে কাব্যর বউ। তার মানে তানিশা এখনো কাব্যকে তার স্বামী হিসেবে মানে? তানিশা চলে যেতে লাগলে কাব্য উঠে তার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন টান দেওয়ায় তানিশা তাল সামলাতে না পেরে কাব্যর বুকে এসে পড়লো। বুকের উপর এসে পড়তেই কাব্য তার কোমর জড়িয়ে ধরে একদম নিজের কাছে টেনে নিয়ে মুচকি হেসে বলল, তোমার এই স্টুপিড ল্যাঙ্গুয়েজ গুলো, কৈতরি, সামথিং লাইক দ্যাট, এগুলো ইউজ না করলে হয় না? স্যার, কেউ চলে আসবে, প্লিজ ছাড়েন। ডোন্ট ওয়ারি, আমার রুমে উইদাউট নক করে কেউ আসে না। তখনই কি যেন বলছিলে? তুমি ডেভিল কি যেন? না মানে আসলে তখন বলতে চাইছিলাম আপনাকে ডেভিল রূপেই মানায়। আমি ডেভিল রূপে এসে পড়লে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আমি কেন বিপদে পড়তে যাব? আমি তখন ক্লাস পড়াও ঠিক মতো। তানিশা আর কিছু বলার আগেই কাব্য তার ঠোঁট দুটি তানিশার ঠোঁটে গুজে দিল। পরম আবেশে তানিশার ঠোঁটে স্বাদ নিতে লাগলো। মুহূর্তের মধ্যে তানিশার চোখ দুটি বড় বড় করে রোবট হয়ে গেছে। কিছু বলতেও পারছে না। হুট করে কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতেও পারেনি। বেশ কিছুক্ষণ পর কাব্য ছেড়ে দিয়ে বলল, আমি যদি ডেভিল রূপে ফিরে আসি, তোমাকে কিন্তু প্রতিদিন এমন অত্যাচার সহ্য করতে হবে। বিষয়টা ভেবে দেখো। তুমি চাইলে আমি সারা জীবন তোমাকে ডেভিল কুইন করে রাখবো। আর হ্যাঁ, ওরা জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার চেয়ে বেশি কিছু না। হৃদয় জুড়ে তো তুমি আছো, আর কাউকে রাখার মতো জায়গা নাই। তানিশাকে ছেড়ে দিয়ে কাব্য চেয়ারে গিয়ে বসে পড়ল। তানিশা এখনো রোবটের মতো দাঁড়িয়ে আছে। সবকিছু মনে হচ্ছে তার মাথার উপর দিয়ে গেল। তানিশার এমন অবস্থা দেখে কাব্যর খুবই হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রেখে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? নাকি আরো লাগবে? তানিশা কাব্যর দিকে রাগি চোখে তাকিয়ে দিল এক দৌড়। এক দৌড়ে ক্লাসরুমে চলে গেল। কাব্য এবার হেসেই দিল। কাব্য খুব ভালোভাবে বুঝতে পারছে তানিশার মনে তার জন্য কিছু অনুভব করছে। তাই অন্য কারোর সাথে দেখে তার ডেভিল কুইনের সহ্য হয়নি। কিন্তু তানিশা এটা বুঝতে পারছে না। কাব্য ভাবছে এমন কিছু করতে হবে যেন তানিশা নিজ থেকে বুঝে যায় যে সে কাব্যর জন্য কিছু একটা অনুভব করে। না হলে এভাবে অধিকার খাটিয়ে কাব্যকে জেরা করতে আসতো না। তানিশা ক্লাসে মন খারাপ করে বসে আছে। তাই নীলা বলল, কি রে, তোর মন খারাপ কেন? অ্যানাকোন্ডা আবার ডেভিল রূপ ধারণ করেছে রে। এতদিন তো ভালোই ডেভিলকে মিস করছিলি, তোর তো খুশি হওয়ার কথা। এখন আবার কি হলো? কি হবে মানে? এতদিন তো ভালোই ছিলাম, আজকে অ্যানাকোন্ডাটা আবার যা শুরু করেছে, আমার সবকিছু শেষ করে দিছে। দেখবি একদিন আমি এই গন্ডাটাকে কুপিয়ে কিমা বানিয়ে ঠিক খেয়ে ফেলবো। নীলা, আর এলিয়েন ইজ ব্যাক। এই 3 দিন তোর কথাগুলো কত মিস করেছি জানিস? হ্যাঁ, তাই তো দেখছি। একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেছি, এলিয়ান আর ডেভিলের মধ্যে কিছু একটা কানেক্টেড আছে। একদম। তোদের যা ইচ্ছা ভাব, তোদের মতো বজ্জাতের হাড্ডির সাথে আমি বসবো না। সবচুনি কোথাকার, সব কটা আমার পেছনে লেগে থাকিস। আরে তানিশা শোন। তানিশা উঠে পিছনে গিয়ে বসে পড়ল। মন ভালো করার জন্য কবিতা লিখতে শুরু করলো। তানিশা একা একা থাকলে কবিতা লিখতে পছন্দ করে। ক্লাস শেষে নীলা উঠে গিয়ে বলল, কি করছিলে এতক্ষণ? একটা কবিতা লিখছি, শুনবি? দেখি কি কবিতা, একটু পড়ে দেখি। চাষির একটা গরু আছে, চাষি গেছে ঘাস কাটতে, ঘাস এনে গরুকে দিল, গরু সব খেয়ে ফেললো। দেখবি আমি এটা পাবলিসিটি করব। তোর এই 3rd ক্লাস কবিতাগুলো লেখা বন্ধ কর প্লিজ। কি বললি তুই? আমার প্রতিভাকে 3rd ক্লাস বললি? এমন 3rd ক্লাস কবিতাকে কি বলবো? দাঁড়া, আমি এক্ষুনি তোর নামে প্রিন্সিপাল আঙ্কেলের কাছে নালিশ করছি। করিস, তাতে আমার কি? তোর এই 3rd ক্লাস কবিতা শুনলে প্রিন্সিপাল স্যার তোকে কলেজ থেকে বের করে দিবে। তুই কোনোদিন আমার সাথে কথা বলবি না, বললে তোর কান টেনে দিব। কি বললি? কান কাটা পেতে আমার সাথে কথা বলতে না করছি না তোকে? তানিশা রেগে বাসায় চলে গেল। সন্ধ্যায় বসে মুভি দেখছে আর কাঁদছে। তখনই কাব্য কল করলো। তানিশা, কি হলো, তুমি কাঁদছো কেন?
তানিশা ফোন কানে লাগিয়ে মুভি দেখছে আর কাঁদছে। তানিশার এমন কান্না শুনে কাব্য পুরো দিশেহারা হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তানিশার বাসার উদ্দেশ্যে। কাব্য তানিশার বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে লাগলো। ততক্ষণে তানিশার মুভি দেখা শেষ। উঠে এসে দরজা খুলতেই দেখে কাব্য তানিশাকে দেখা মাত্রই নিজের বাহুডোরে জড়িয়ে ধরলো। তানিশা কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো? জি স্যার। আমার আবার কি হবে? তখন কান্না করছিলে কেন? স্যার, একটা মুভি দেখছিলাম, শেষের দিকে মেয়েটা মারা গেছে আর ছেলেটা অনেক কান্না করছে, তাই দেখে আমার কান্না চলে আসলো। তুমি মুভি দেখে কান্না করছিলে? ইউ আর জাস্ট ইম্পসিবল। কাব্যর নিজের প্রতি রাগ হচ্ছে। এই মুহূর্তে ইচ্ছে করছে তানিশাকে কষে একটা থাপ্পড় মারতে। কেউ মুভি দেখে কাঁদে? পিছনে দাঁড়িয়ে তার মামনি আর তান্নিমা সব দেখছিল। তার মামনি এগিয়ে এসে তানিশার হাত ধরে ভিতরে নিয়ে এসে কাব্যকে জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমার বাসায় এসে আমার মেয়েকে ধমক দিচ্ছেন? আপনার তো সাহস কম না? আন্টি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি তানিশার কলেজের টিচার। এর আগেও আপনাদের বাসায় 2 বার এসেছিলাম। এই মুহূর্তে আমি যাকে দেখছি সে কোনো টিচার না। একজন স্টুডেন্টের বাসায় এই সময় কোনো টিচার আসে না। তাও আবার আমার মেয়েকে বাসায় এসে জড়িয়ে ধরেছেন, ধমক দিচ্ছেন, অধিকার খাটাচ্ছেন। এটা কোনো টিচারের কাজ হতে পারে না। এই মুহূর্তে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে কে, আমি এটাই জানতে চাইছি। ওকে ফাইন, এই মুহূর্তে যে আপনার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আপনার মেয়ের স্বামী। সেই দিক থেকে আপনি হলেন আমার শাশুড়ি মা, আর এটা আমার শ্বশুর বাড়ি। কাব্য ওনার পায়ে সালাম করে বাসার ভেতরে চলে আসলো। তানিশার মামনি কাব্যর কাণ্ড দেখে পুরো অবাক, কিছুই বুঝতে পারছে না। তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, তানিশা, উনি কি সত্যি বলছে? তুই কি বুঝতে পারছিস কি বলছিস? উনি কি তোকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে? না মামনি, আমি নিজে ইচ্ছে বিয়ে করেছি। স্যারের কোনো দোষ নেই, উনি আমাকে ফাঁসাতে যাবে কেন? কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। তানিশা ওকে বাঁচানোর চেষ্টা করছে। ফাইনালি তানিশা ডেভিলের ভালোবাসার রঙে রাঙিয়ে গেছে। ভাবতেই কাব্যর ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি চলে এসেছে। ওর কোনো দোষ নেই, আপনি যা বলার আমার সাথে বলতে পারেন। আপনার সাথে অবশ্য আমার কথা আছে। আপনি ভেতরে গিয়ে বসুন, আমি আসছি। তানিশা, তুই রুমে যা। কিন্তু মামনি, তোকে যেতে বলছি। তানিশা, ইউ ডোন্ট ওয়ারি, তুমি রুমে যাও। তানিশা রুমে চলে গেল। কাব্য ড্রয়িং রুমে সোফায় বসে আছে। তানিশার মামুনি এখন কি বলবে সেটাই ভাবছে। উনি এসে অন্য একটা সোফায় বসলো। আপনি আমার মেয়ের সম্পর্কে কতটুকু জানেন? বেশি কিছু না, এতটুকুই, দ্যাট আই লাভ হার। আবেগের বশে কখনো পৃথিবী চলে না। আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্র আবেগ। এটা সত্যি যে পৃথিবী আবেগের বশে না, বাস্তবতার সম্মুখীনে চলে। আমি আবেগের বশে কখনো কিছু করি না। পৃথিবীতে বিবাহ হচ্ছে বাস্তবতা এবং একটি পবিত্র বন্ধন। আমি আপনার মেয়েকে সে পবিত্র বন্ধনে আবদ্ধ করেছি, যেটাকে আবেগ নয় ভালোবাসা বলতে পারেন। এখনো নাবালিকা। এই বয়সের মেয়েরা বাস্তব থেকে আবেগকে বেশি প্রশ্রয় দেয়। আবেগের বশে যদি কোনো ভুল করে তখন কি করবেন? যদি ও কোনো ভুল করে অবশ্যই আমি শাসন করি এবং ভবিষ্যতেও করব। ওর ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। ও যেন দ্বিতীয়বার একই ভুল না করে সেদিকে খেয়াল রাখবো। আপনি কি জানেন ওর এমন কিছু প্রবলেম আছে? কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় সেটা জানে না। হুট করে এমন কিছু বলবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এখন কাঁদতে দেখলে সে নিজেও কেঁদে দিবে। এটা একসময় আপনার কাছে অনেকটা বিরক্তিকর হয়ে উঠবে। তানিশা 16 বছর বয়সে আপনি ওর প্রতি কখনো বিরক্তিকর হয়েছেন? বুঝলাম না। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ওর 16 বছর বয়স পর্যন্ত যদি আপনি ওর প্রতি বিরক্ত না হয়ে ভালোবেসে এগুলো সহ্য করতে পারেন, তাহলে বাকি জীবনটা আমিও পারবো। কারণ আপনি যদি তানিশাকে ভালোবেসে থাকেন, আমিও কিন্তু বাসি। ওর ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, স্বপ্নগুলো ভালোবেসে পূরণ করার দায়িত্ব আমার। আপনার যোগ্যতা অনুসারে আমার মেয়ে কিছুই না। যদি কখনো কেউ এটা নিয়ে আপনার কাছে প্রশ্ন করে, আপনি একজন কলেজের টিচার, অবশ্যই এমন প্রশ্নের সম্মুখীন হবেন। তখন কি করবেন? আমি কখনো ওর যোগ্যতা যাচাই করিনি আর করবো না। ওকে কখনো চেঞ্জ করার চিন্তা বা চেষ্টা আমার মাথায় আসবে না, কারণ ও যেমন আছে আমি ওকে তেমনই ভালোবাসি। আর যদি আপনি ওর যোগ্যতা জানতে চান, তাহলে আমি বলবো তানিশা সেই প্রথম মেয়ে
যাকে আমার হৃদয়ের আসনে বসাতে পেরেছি। অবশ্য সে একজন যোগ্যতা সম্পন্ন মেয়ে। এমন একটা মেয়েকে তাদের ঘরের বউ হিসেবে আপনার পরিবার মানবে? আমার পরিবার নিজেদের অনেক ভাগ্যবান মনে করবে। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যে কোনো মা তার মেয়ের জন্য এমন একটা জামাই খোঁজে। আলহামদুলিল্লাহ, আমি না খুঁজেই পেয়ে গেছি। তানিশার মামুনি ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। কাব্য ওনার সাথে আরো কিছু কথা বলে বাসায় চলে আসলো। পরের দিন তানিশা কলেজে এসে বন্ধুদের সাথে বসে আছে। অনেকক্ষণ কাব্যর কলের অপেক্ষায় থেকে নিজেই অফিস কক্ষে চলে গেল। বেচারির এখন কাব্যর অভ্যাস হয়ে গেছে। স্যার আসবো? ইয়েস, কামিং। স্যার, কালকে যে আপনি মামুনির সাথে বলেছেন আমার স্বপ্নগুলো পূরণ করবেন, আমার একটা স্বপ্ন আছে, আমার লেখা কবিতাগুলো পাবলিসিটি করব। স্যার প্লিজ আপনি আমার এই স্বপ্নটা পূরণ করবেন। তুমি তো রুমে ছিলে, তাহলে শুনলে কি করে? তানিমা বলছিল ঘুমানোর সময়। আচ্ছা, আমি পরে ভেবে দেখব। কালকে তোমাকে কিছু বলছিলাম, তার উত্তর কিন্তু এখনো পাইনি। কি বলছেন? হোয়াট, ভুলে গেছো? তানিশা করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কাব্য তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা বাদ দাও, কালকে তোমার মামুনির সাথে আমার জন্য মিথ্যা বললে কেন? আসলে স্যার। আসলে কি? না মানে আমি বলছিলাম যদি মামুনি আপনাকে উল্টোপাল্টা কিছু বলে তাই। সত্যি কি তাই? ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। আচ্ছা, আমার শাশুড়ি মা সত্যিটা জানলে কি এমন বলতো? হয়তো আমাদের ডিভোর্সের কথা বলতো, তাই তো? তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? স্যার ডিভোর্স হয়ে গেলে কি আপনি আবার বিয়ে করবেন? তোমার তো অনেক দিনের ইচ্ছা আমার গলায় কালো বাদর ঝুলানোর, তাই ভাবছি তোমার ইচ্ছা পূরণ করব। ভালো কথা, আমার জন্য একটা পাত্রী খুঁজে বের করো তো। কাব্য অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল। তানিশার কি রিয়েক্ট করে সেটা দেখার অপেক্ষায় আছে। মুহূর্তেই তানিশা প্রচন্ড রেগে গেল। স্যার আপনি নিজেকে কি মনে করেন? তখন ইচ্ছে হয়েছে জোর করে বিয়ে করেছেন, যখন তখন কিস করছেন। এখন ইচ্ছে হয়েছে ডিভোর্স দেবেন, আবার আমাকে পাত্রী খোঁজার জন্য বলছেন। আপনি তো দেখি আস্ত একটা লুচু। আপনার নামে তো মামলা করা দরকার। আপনার যদি এত বিয়ে করার ইচ্ছে থাকে নিজে পাত্রী খোঁজেন, আমাকে কেন বলছেন? একটা কাজ করেন, পাত্রী খোঁজার কি দরকার? বিদেশি শাকচুন্নিগুলো আছে না, ওইগুলোকে গলায় ঝুলিয়ে দেন। শাকচুন্নিগুলোকে দেখতে তো আর কান কাটা পেতনির মতো লাগে। অবশ্য আপনার মতো অ্যানাকোন্ডার সাথে এমনই সাপিনীগুলোই মানাবে। আমার সাথে আর কখনো কথা বলবেন না, জলহস্তি আফ্রিকান গন্ডার, ডাইনোসর ডাইন কোথাকার। তানিশা রেগে চলে যাচ্ছিল। কাব্য তার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। কি বলছিলে এতক্ষণ? বলছি আপনার মতো লাল বাদর মুখ পোড়া হনুমানের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তুই শিওর? 100% শিওর। ওকে ফাইন, আমি নেক্সট টাইম তোমার সাথে আর কথা বলবো না। হ্যাপি? হ্যাপি। তানিশা চলে আসলো। কাব্য ভাবছে এবার যতক্ষণ না পর্যন্ত তানিশা নিচ থেকে এসে তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কাব্য কথা বলবে না। 2 দিন হয়ে গেল কাব্য তার সাথে কোনো কথা বলে না, কল করে না। মূলত তানিশার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই। মোবাইলের দিকে তাকিয়ে একা একা বকবক করছে। বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান গন্ডার, তুই আমার সাথে কথা বলিস না। ওই সাপিনী দুটোকে গলায় ঝুলাবি এই জন্য? অ্যানাকোন্ডা, তোর গলা কেটে আমি মুরগির সাথে রান্না করে খেয়ে ফেলবো। জলহস্তি, তোর বাকি বডিটা চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে রাখবো। শীতের সময় তোর শুকনো বডিটা দিয়ে শুকনো কাঠের মতো জ্বালিয়ে শীতের পিঠা বানিয়ে খাবো। আপু, কাকে এভাবে মারার প্ল্যান করছো? কাকে আবার? ডাইনোসরটাকে। আমাকে ডিভোর্স দিয়ে নাকি ওই শাকচুনি দেখে গলায় ঝোলাবে। তুমি কি ভাইয়ার কথা বলছো? জানো ভাই তোমাকে কত ভালোবাসে। আর তুমি তো... আমি কি? তুমি কি ভাইয়াকে ভালোবাসো না? না, ওই বজ্জাতকে আমি ভালোবাসতে যাবো কেন? তাহলে ভাইয়া যাকে ইচ্ছা গলায় ঝুলাক, তাতে তোমার কি? তোমার মতো মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া দরকার। তুই তো দেখি আস্ত একটা ডাইনি, নিজের বোনের সংসার ভাঙতে বলছিস। আপি, যেখানে ভালোবাসা নেই সেখানে বিবাহিত জীবনের কোনো সুখ নাই। আমার মনে হচ্ছে তুমি ভাইয়াকে ভালোবাসো, তাই তো বিয়ের কথা শুনে এমন রিয়াক্ট করছো। আমার মনে হয় ভাইয়া তোমার সাথে ইচ্ছে করেই এমন করছে, যেন তুমি নিজ থেকে ভালোবাসার কথাটা ভাইয়াকে বলো। তানিশা তন্নিমার বলা কথাগুলো ভাবছে। কথাগুলো একদম সত্যি, কিন্তু তানিশা এখন কি করবে? তনিমা, এখন কি করব আমি?
তুমি ভাইয়াকে কল করে বলো কালকে দেখা করার জন্য। আমি কেন ওই গন্ডারটাকে কল করতে যাব? কারণ ভাইয়া তোমার কলের জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, কল করবো। তারপর বাকিটা আমি সামলে নিব। তানিশা কাব্যকে কল করলো। 2 বার রিং হওয়ার পর কাব্য রিসিভ করলো। কাব্য কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। হয়তো তানিশা কিছু বলবে সেই অপেক্ষায় আছে। দুজনেই নীরব, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ পরে কাব্য নিচ থেকেই বলল, কিছু বলবে? না মানে তনিমা বলছিল। মিস করছো? আপনাকে কেন মিস করতে যাব? তাহলে কল করলে যে? আমি কি আপনাকে ইচ্ছে করে কল করছি নাকি? তনিমা বলেছে তাই। কথা বলার ইচ্ছে যেহেতু নাই তাহলে আর কি করার? আরে স্যার শুনেন। কি? কালকে বিকেলে একটু দেখা করতে পারবেন? তুমি বললে আমি এখনই চলে আসবো। না এখন না, কালকে বিকেলে। আমি আপনার জন্য অপেক্ষা করব। আজকে রাতের ঘুমটা তো কেড়ে নিলে, এখন কি করি? কি? তোমাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। থাক স্যার, আপনার দেখা করতে হবে না, তবুও কোনো পানিশমেন্ট দিয়েন না। আর ইউ শিওর দেখা করতে হবে না? পানিশমেন্ট কি? যেভাবে কথা বলছো সারা রাত এভাবে কথা বলতে হবে আমার সাথে, যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে। স্যার, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যাবে। হোয়াট? এমনি মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তানিশা, তুমি তো দেখি হার কিপটে। আচ্ছা বাদ দাও, আমি কেটে কল করছি। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে তানিশা ঘুমিয়ে গেছে। আজ তানিশা কলেজে যায়নি। কাব্য খুব এক্সাইটেড। তানিশা নিচ থেকে তার সাথে দেখা করতে বলেছে। বিকেলে কাব্য ব্লু জিন্স, ব্ল্যাক টি শার্ট, হাত ঘড়ি পরে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তানিশার বাসার সামনে কাব্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তানিশার অপেক্ষা করছে। তানিশা বাসার ভেতর থেকে বাইরে আসতেই কাব্য পুরো হা হয়ে তাকিয়ে আছে। আজ প্রথম তানিশাকে শাড়ি পরতে দেখেছে। হালকা সাজের সাথে খোলা চুলগুলো কোমর পর্যন্ত জড়িয়ে আছে। তানিশাকে মেরুন রঙের শাড়িতে দারুণ মানিয়েছে। কাব্য যেন চোখ সরাতে পারছে না। তানিশা এগিয়ে এসে কাব্যর সামনে দাঁড়ালো। স্যার, যাওয়া যাক। বলছি স্যার, যাবেন না নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি, কিছু বলছিলে? না। তোমাকে আজ দারুণ লাগছে, এক কথায় অতুলনীয়। ইচ্ছে করছে আজকে শুভ কাজটা সেরে ফেলি। স্যার, শুভ কাজ কি? আমাদের বাসর রাত। তানিশা লজ্জায় কাব্যর দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। বাসর না হয় পরে করব, এখন যাওয়া যাক। তানিশা গাড়িতে বসে আছে। কাব্য ড্রাইভ করছে আর বারবার তানিশার দিকে তাকাচ্ছে। দুজনে নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কাব্য একটা খোলা মাঠের নিচে গাড়িটা ব্রেক করলো। মাঠ পেরিয়ে একটা নদী। দুজনে গাড়ি থেকে নেমে নদীর কিনারায় বসে আছে। কিছু বলছো না যে? স্যার, আপনার জন্য কাল রাতে একটা কবিতা লিখেছি, বলি? তানিশা প্লিজ, নট অ্যাগেইন। তোমার এই ছাগলের কবিতা শোনার জন্য আমি এখানে আসিনি। স্যার, এটা মোটেও ছাগলের কবিতা না, কবিতাটা শুধুমাত্র আপনার জন্য লিখেছি। আচ্ছা বলো। রাত দুপুরে মনে দুয়ারে নাড়ছে যে কড়া, যার ইশারায় মন আমার হয়েছে পাগল পাড়া, যার ছোঁয়াতে মনের বাগান ভরে গেছে ফুলে ফুলে, যার সংস্পর্শে দুনিয়ার সব যাচ্ছি আমি ভুলে, যার জন্য নির্ঘুম রাত বসে থাকি একা, এই মনের রং তুলিতে শুধুই তার ছবি আঁকা, যার জন্য মনের দুয়ার রেখেছি আমি খুলে, যার জন্য ভালোবাসায় রেখেছি আমি তুলে, যার ভাবনায় থাকি আমি সকাল সন্ধ্যা মগ্ন, আমার এই দু চোখ দেখে শুধু তারই জন্য স্বপ্ন, সে আর কেউ নয়, শুধুই তুমি, তোমাতে ধন্য আমি। কবিতাটা শুনে কাব্য মুগ্ধ নয়নে তানিশার দিকে তাকিয়ে আছে। দাঁড়াও তো। কেন? তোমাকে বলছি দাঁড়াতে। স্যার, সত্যি বলছি, আমার মনে যা ছিল কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাইছি। আমার কোনো দোষ নেই, আমি আর জীবনেও এমন কবিতা লিখবো না। আমার গরু ছাগলের কবিতাগুলোই ভালো, আমি সবসময় এগুলোই লিখবো। তবু জাস্ট শাট আপ। সবসময় এত বেশি বুঝো কেন? তোমাকে দাঁড়াতে বলছি। তানিশা কাব্যর ধমক শুনে ভয়ে দাঁড়িয়ে গেল। কাব্য তার পকেট থেকে একটা রিং বের করে তানিশার সামনে হাঁটু গেড়ে বসে বলল, নিজের অজান্তে কখন কিভাবে কেন জানি না, ব্যাস তোমাকে ভালোবেসে ফেলেছি। বিয়ের দিন ছলো ছলো চোখে যখন বলেছিলে শুধু অধিকার খাটানোর জন্য বিয়ে করেছি, বিশ্বাস করো কষ্টটা বুকের বাম পাশে লেগেছে। আমি অধিকার খাটানোর জন্য নয়, তোমাকে হারানোর ভয়ে বিয়েটা করেছি। যখন অসুস্থ হয়েছিলে তোমার ভালোর জন্য হয়তো দূরে সরে গিয়েছিলাম। যখন রাগী মুডে এসে বলেছিলে আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, সবকিছু
মুহূর্তেই উলট পালট হয়ে গেছে। আর যাই হোক, তোমাকে আমি ছাড়তে পারবো না, কারণ ডেভিলটা যে শুধুই তোমার, আর তুমি তার ডেভিল কুইন। সেটা তোমার কবিতার মধ্যে প্রকাশ পেয়েছি। তবুও আজ জানতে চাই, তুমি কি আবার ডেভিল কুইন হবে? প্রমিস করছি, সারা জীবন ডেভিল রূপে জ্বালাবো, আর এতগুলো ভালোবাসবো যার কোনো সীমানা থাকবে না। তানিশা কাব্যর জবাবে মিষ্টি হেসে হাতটা এগিয়ে দিল। কাব্য তানিশার হাতে রিংটা পরিয়ে দিয়ে আলতো করে একটা চুমু খেলো। তানিশার কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আজ প্রথম তানিশাকে তার বাহু ডোরে আবদ্ধ করেছে, কোনো দ্বিধা ছাড়াই। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এই সময়টা দুজনের একে অপরকে অনুভব করছে। 2 বছর পর তাদের পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। তানিশা বধূ সাজে বাসর ঘরে বসে আছে, আর কাব্য মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। কাব্য তানিশার কপালে একটা চুমু দিয়ে তার ঠোঁটের দিকে এগোতেই বলে উঠল, স্যার একটা কথা বলি। তানিশা প্লিজ, আজকে অন্তত স্যার ডেকো না। আর হ্যাঁ, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আজকে তোমার কোনো বাধাই আমি শুনবো না। কিন্তু স্যার। জাস্ট শাট আপ তানিশা, তোমার মুখে আর একবার যেন স্যার ডাক না শুনি, ওকে? স্যার এটা কিন্তু ঠিক না, আপনি সবসময় আমাকে এভাবেই ধমক দেন। আমি যদি মাঝে মধ্যে আপনাকে ধমক দেই, আপনি ভয় না পেয়ে উল্টো আপনার রাগী চোখ দেখে আমি ভয় পেয়ে যাই। তুমি কি স্যার ডাকা বন্ধ করবে না? আমি মামনিকে বলে দিব আজকেও আপনি আমাকে ধমক দিছেন। তোমাকে কিভাবে চুপ করাতে হয় আমার জানা আছে। তানিশার ঠোঁট দুটির মাঝে কাব্য তার ঠোঁট দুটি চেপে ধরল। এই 2 বছরে তানিশাকে কাব্য কতবার এভাবে চুপ করিয়েছে সে নিজেও জানে না। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল, আমার ঠোঁটে স্বাদ নেওয়ার এত ইচ্ছে থাকলে আগেই বলতে পারো। আমি সবসময় দেওয়া এবং নেওয়ার জন্য তৈরি থাকি। এত বকবক করার কি দরকার? আমি মোটেও আপনার ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছুক না। আপনি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দেন। আস্ত একটা অ্যানাকোন্ডা গন্ডারের মতো রেগে থাকেন। আমি আপনার সাথে আর এক মুহূর্তও থাকবো না। আর একবার ধমক দিলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন যাও। কোন শাকচুনিকে ঘরে আনার জন্য আমাকে বের করে দিচ্ছেন? আমি এক্ষুনি প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনি অন্য কোনো শাপিনীকে ঘরে আনার চেষ্টা করছেন। তানিশা রেগে চলে যেতে নিলেই কাব্য তাকে কোলে তুলে নিল। তাহলে আমিও তোমার প্রিন্সিপাল বাবাকে বলে দিব আপনার বৌমা আমাকে আদর করে না। আমি আমার বউকে তোমার জন্য আদর করতে পারছি না, আর বউকে যদি আদর না করতে পারি তাহলে কি সেটা পরে ভেবে দেখবো। এখন আমি আমার বউকে আদর করব, প্রাণ খুলে ভালোবাসবো। 2 বছর অপেক্ষায় ছিলাম এই সময়টার জন্য, আজ তো আর তোমাকে ছাড়ছি না। তানিশা লজ্জায় কাব্যর বুকে মুখ গুজল। কাব্য তার লজ্জা মাখা মুখ দেখে যেন মাতাল হয়ে উঠেছে। এবার শুধু ভালোবাসা আর ভালোবাসা। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।